এক অভিশপ্ত মমি, এক রহস্যময় মানচিত্র আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কোথাও এক গুপ্তধন লুকিয়ে আছে, এমন এক স্থান যেখানে পৌঁছানো যত কঠিন তার রহস্য আরও গভীর। 500 বছর আগে এক তিব্বতী সাধু সাংহা তেনজিন কি এমন আবিষ্কার করেছিলেন যা আজও ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে? কেন সেই গুপ্তধনের খোঁজ করা মাত্রই রহস্যময় মৃত্যু, অদৃশ্য আতঙ্ক ঘিরে ধরে অভিযাত্রীদের? পলাশ হালদার ও তার সঙ্গীরা কি পারবে সাংহা তেনজিনের রহস্যের সমাধান করতে? নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে পলাশ হালদার সিরিজের গল্প সাংহা তেনজিনের গুপ্তধন। গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বিশেষ একটি চরিত্রে শুভ। অন্যান্য চরিত্রে সৌরভ, স্নেহাদ্রি, পার্থ, শুভ, অভিযান, রাজ, বুবাই ও রৌনক। শুরু হতে চলেছে আজকের গল্প সাংহা তেনজিনের গুপ্তধন। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেই নিয়ে স্কুল জীবনে একটা রচনা পড়েছিলাম। কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে হারে হারে বুঝতে পারলাম, যত দিন যাচ্ছে অভিশাপের দিকেই বিজ্ঞানের পাল্লা যেন আরও ভারী হচ্ছে। কথাটা বলার একটা কারণ হলো জলবায়ুর পরিবর্তন। মানুষ যে হারে দিনের পর দিন গাছ কেটে চারিদিকে বসতি করে চলেছে, তাতেই অস্বাভাবিক জলবায়ুর পরিবর্তন না হওয়ার অবশ্য কোনো কারণ নেই। গত বছর হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। অন্যান্যবার মার্চ মাস পড়তে না পড়তেই বেশ গরম পড়ে যায়, কিন্তু এই বছর মার্চ মাস পর্যন্ত বেশ ঠান্ডা ছিল। রীতিমতো গায়ে কম্বল চাপাতে হয়েছে। তারপর এপ্রিল মাস পড়তে না পড়তেই এমন গরম পড়ল যে সকলের প্রাণ যেন এক ফোঁটা বৃষ্টির জন্য আকুল হয়ে উঠল। বাতাসে যেন গরম লাভার স্রোত বইছে, শরীর ঝলসে যাচ্ছে। তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। জামা কাপড় গায়ে দিলে মুহূর্তে ঘামে ভিজে যাচ্ছে। সে এক বড্ড অস্বস্তিকর অবস্থা। বাইরে বেশিক্ষণ থাকলে সানস্ট্রোক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই অসহ্য গরমে তাই স্কুল কলেজে টানা 2 মাসের ছুটি ঘোষণা করেছে সরকার। সেদিন ঘরে বসে একটা গল্পের বই পড়ছি, এমন সময় পুলকের ফোন এলো। পুলক এই নতুন কলেজে আমার একমাত্র বন্ধু। প্রথম দিনই ছেলেটার সাথে হ্যারি পটার নিয়ে আলোচনা করতে করতে আমাদের মধ্যে বেশ একটা গাঢ় বন্ধুত্ব তৈরি হয়ে গেল। পুলকদের খানদানি এয়ারক্রাফট তৈরির বিজনেস আছে। দমদমের কাছে ওদের অনেক পুরনো কারখানাও আছে। ওরা বেশ বড় লোক। পুলকের বাবা আর জেঠু মিলে বিজনেসটা সামলায়। ওর এক ছোট কাকা আছেন বলে শুনেছি, কিন্তু তিনি বেঙ্গালুরুতে থাকেন। পারিবারিক ব্যবসায় মন নেই, সেখানেই তিনি কি সব রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন। বিয়ে করেননি, বাড়ি ফেরেন কালে ভদ্রে। পুলকের বাড়ি গিয়ে তাই এর আগে কোনোদিন ভদ্রলোকের সাথে আলাপ করার সুযোগ হয়নি। যাই হোক, বড় ঘরের ছেলে হয়েও পুলকের স্বভাবে যে লোক দেখানোর বড়াই নেই, সেই ব্যাপারটাই আমাকে সবথেকে বেশি আকর্ষণ করে। পুলকের ফোন মানেই যে কোনো না কোনো একটা চমকপ্রদ খবর থাকবেই, সেটা ধারণা করা আমার কাছে এতদিনে অভ্যেস হয়ে গিয়েছে। ফোনটা কানে লাগিয়ে জিজ্ঞেস করলাম, বল পুলু, কি খবর? খবর তো তোর, রিঙ্কি নাকি তোর কাছে নোটস নিতে চেয়েছে। কলেজে সৌন্দর্যের অহংকারে যে মেয়ের মাটিতে পা পড়ে না, কোনো ছেলের সাথে কথা বলে না, সে হঠাৎ করে তোর থেকে নিজে নোট নিতে চাইছে। ব্যাপারটা কেমন হাইলি সাসপিশিয়াস না? আরে দূর, তুই না, সেসব কিচ্ছু না। রিঙ্কিরা তো আমাদের পাশের পাড়ায় থাকে। ওর বাবা আমার বাবার ক্লাসমেট ছিল, সেই সূত্রেই অল্প বিস্তর চেনা জানা আছে। তুই যা ভাবছিস মোটেই তাই না। তা সে যাই হোক, কিন্তু তুই কি আজ সন্ধ্যেতে ফ্রি থাকবি? তাহলে কষ্ট করে তোর এই বন্ধুর বাড়িতে একটু পায়ের ধুলো দিতে বলতাম আর কি। বলিস না ভাই, এই বিচ্ছিরি গরমে আবার বেরোতে হবে। আসলে তোর বাড়ি যেতে হলে আবার এতটা রাস্তায় প্যাচ প্যাচে গরমে বাসে করে যেতে হবে। আরে সেই জন্যই তো সন্ধ্যাবেলায় ডাকছি। বেশি ভ্যান তারা না করে জলদি চলে আয়। বিশেষ দরকার আছে বলেই তোকে ডাকছি। সারপ্রাইজ আছে। হ্যাঁ, কিসের সারপ্রাইজ? সেটা এলেই দেখতে পাবি। রাখছি, তাড়াতাড়ি আসিস আর কাকিমাকে বলে দিস রাতে এখানে থাকবি।
পুলক এত জোরাজুরি করতে শুরু করলো, আর বেশি না করতে পারলাম না। এমনিতেই পুলকের বাড়িতে এর আগে আমি বার দুই গিয়ে রাত্রি যাপন করেছি, তাই আজও রাতে ওর বাড়িতে থাকবো শুনে মা বিশেষ বারণ করলো না। তবে সেখানে পুলক আমার জন্য যে কী সারপ্রাইজ রেডি করেছে সেটা জানার জন্য মনটা কেমন চ্যাং মাছের মতো তিরিং বিরিং করছিল। বিকেলে বাস ধরে যখন পুলকদের বাড়ির কাছের বাস স্ট্যান্ডে পৌঁছলাম, তখন ধীরে ধীরে চারিদিকে সন্ধে নামতে শুরু করেছে। তবু গরম একটুও কমেনি। হাঁসফাঁস করতে করতে পুলকদের বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ঘেমে একেবারে স্নান করে গেলাম। মা টাকা দিয়েছিল। যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে দরজায় পৌঁছে বেল বাজালাম। পুলকই দরজা খুলে দিল। হেসে বলল, বাবা, সারপ্রাইজের টানে যে একেবারে পাংচুয়াল হয়ে গেছিস দেখছি। আয় ভেতরে। কাকিমা মানে পুলকের মা আমাকে খুব খাতির করে বসতে বললেন। প্রীতম কাকু মানে পুলকের বাবা এখনও কারখানা থেকে ফেরেননি। নিচে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ কথাবার্তা বলার পর পুলক আমাকে নিয়ে সোজা চলে এলো ওপরে, ওর রুমে। দেখলাম ঘর সংলগ্ন বারান্দাটা জুড়ে ছোট ছোট টবে অনেকগুলো ইনডোর প্লান্ট লাগিয়েছে পুলক। এসি ঘরটায় ঢুকতে ধরে যেন প্রাণ ফিরল। কিন্তু ঘরে ঢুকতে গিয়েই হঠাৎ থমকে গেলাম আমি। আরে, ঘরের মধ্যে ওটা কি একজন খাটে শুয়ে আছে না? হাতে ধরা বইটা মুখের ওপর আড়াল করা রয়েছে বলে মুখটা দেখতে পাচ্ছি না। পুলক হেসে বলল, আয় শিবু, আলাপ করিয়ে দিই। আমার ছোট কাকা পলাশ হালদার। আর ছোটকা, এই হলো আমার সেই বন্ধু শিবু, মানে শিবপ্রসাদ চ্যাটার্জি, যার কথা তোমাকে সেদিন আমি বলছিলাম। ইতিহাসে খুব মাথা ভালো, জানো তো। আমাদের ক্লাসে স্যার ম্যাডামদের সব থেকে প্রিয় ছাত্র। পুলকের ছোট কাকা মানে পলাশ কাকা আমার সাথে হাত মিলিয়ে বললেন, আরে বসো বসো শিবু, তোমার কথা পুলুর মুখে অনেক শুনেছি। কলেজে তুমি তোর বেস্ট ফ্রেন্ড, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো। শুনেছি এইচএসে নাকি ইতিহাসে খুব ভালো মার্কস পেয়েছিলে। ওই আর কি, পুলুটা একটু বাড়িয়েই বলেছে। তবে হ্যাঁ, ইতিহাস নিয়ে আমার ছোট থেকেই বেশ একটা ইন্টারেস্ট আছে, স্পেশালি ভারতের ইতিহাস। বাহ, ব্রাভো! এরকম কনফিডেন্ট কম্প্যানিয়নে তো আমার প্রয়োজন। নয়তো সত্যি বলতে কি, আজকাল ছেলে মেয়েদের মধ্যে ধৈর্য জিনিসটা একরকম কমেই গেছে। ইতিহাস নিয়ে সেই লেভেলের আগ্রহটা খুব একটা আজকাল আর কারোর মধ্যে দেখা যায় না। পলাশ কাকুর বয়স এই মেরে কেটে 30 থেকে 35-এর মধ্যেই হবে। ফর্সা আর লম্বা ছিপছিপে চেহারা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, নাকের নিচে আবার একটা বেশ বড় সাইজের একটা জড়ুল, চোখে একটা কালো ফ্রেমের চশমা। আমি খাটের একপাশে বসে হেসে বললাম, আপনার কথা তো পুলুর মুখে অনেক শুনেছি। শিবু, তোমার বন্ধুর কাকা মানে আমি তো তোমারও কাকা। আমাকে আপনি বলে ডেকো না, বড্ড ফর্মাল লাগে। আপত্তি না থাকলে ছোটকা বলেই ডাকতে পারো। তা আমার নামে পুলু কি বলেছে, সুনাম না দুর্নাম? ছোটবেলায় তো ওকে কম জ্বালায়নি। ফ্যামিলির মধ্যে একমাত্র পুলুর সাথেই আমার বয়সের ডিফারেন্সটা কাছাকাছি, তাই ওর সাথেই আমার বন্ধুত্ব সবচেয়ে বেশি। আর ওর পেছনেও লাগে সব থেকে বেশি, বুঝলে? না না ছোটকা, পুলু তো মানে তোমার সম্পর্কে অনেক সুখ্যাতি করে। ইতিহাসের ওপর কি নিয়ে যেন একটা রিসার্চ করছো বলছিল। তাছাড়া তোমার নাকি ট্রেজার হান্টেরও নেশা আছে। ও বাবা, সেসবও বলে দিয়েছে নাকি? হ্যাঁ, তা অবশ্য খুব ভুল কিছু বলেনি। আমি বেঙ্গালুরুতে একটা কলেজে হিস্ট্রির গেস্ট লেকচারার। তবে ইতিহাসের অজানা অচেনা দিকগুলো নিয়ে রিসার্চ করে এক্সপ্লোর করাটাই আমার মেন নেশা। সেই সব করতে গিয়েই তো কয়েকবার ওই ট্রেজার হান্টের সাথে জড়িয়ে পড়তে হয়েছে। যাকে সেসব গল্প বরং রাতে শোনাবো। তা তুমি আজ রাতটা থাকছো তো? আচ্ছা পুলু, তুই কি একটা সারপ্রাইজ নিয়ে কথা বলছিলি, কি সেটা? একটা প্রস্তাব আছে, তুই যদি রাজি থাকিস তাহলে আমাদের কোম্পানি দিতে আশা করি তোর সমস্যা হবে না। কোম্পানি দিতে মানে? কিসের কোম্পানি? সেটা ছোটকাই খুলে বলুক নাকি? ও ছোটকা, তুমি বলো। শিউটা দেখছি বড্ড অস্থির হয়ে উঠেছে।
আসলে কাজের চাপে বেঙ্গালুরু ছেড়ে বেরোনো খুব একটা সময় পাই না, কিন্তু এবারে এখানে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। বলা ভালো, আমার রিসার্চের ব্যাপারেই একটা অতি গুরুত্বপূর্ণ কারণে এখানে আসা। কিসের রিসার্চ করছো? মানে ইতিহাসের কোন দিকটা? ইজিপ্টের ইতিহাস, মামিফিকেশন নিয়ে আমি সম্প্রতি একটা রিসার্চ শুরু করেছি। আচ্ছা শিবু, তোমার তো এসব ব্যাপারে বেশ ইন্টারেস্ট আছে। তুমি এমবামিং কি জানো? জানি তো। ওই তো ডেড বডিতে ফরমালিন দিয়ে রাখার পদ্ধতি, যাতে মৃতদেহ পচে না যায়, তাই তো? এক্সেলেন্ট শিবু, এক্সেলেন্ট। তো এই এমবামিং পদ্ধতিতেই মিশরীয়রা ডেড বডিগুলোকে হাজার হাজার বছর ধরে অবিকৃত রেখে দিত। যদিও প্রসেসটা এমবামিংয়ের মতো হলেও প্রাচীন মিশরে কিন্তু ব্যাপারটা একদম সহজ ছিল না। আচ্ছা শিবু, ইজিপ্টে প্রথম কার মমি তৈরি হয়েছিল বলতে পারবে? পড়েছিলাম, কিন্তু ঠিক মনে আসছে না। ওসাইরাসের কি? হ্যাঁ, একদম ঠিক। তার ভাই সেত দেবতা ওসাইরাসকে খুন করার পর দেহটাকে টুকরো টুকরো করে মিশরের চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। এরপর ওসাইরাসের স্ত্রী আইসিস পরে একে একে তার সমস্ত দেহখণ্ড জোগাড় করলেন চিলের রূপ ধরে। তারপর মৃতদেহের টুকরোগুলো পরপর জোড়া লাগালেন। সব শেষে কাজ শেষ হলে আনুবিসের উপর ভার পড়ল ওসাইরাসের মমি বানানো। আনুবিস মানে ইজিপশিয়ান গড অফ দ্য ডেথ, ফেলুদার গল্পের সেই শিয়াল দেবতা? একদম তাই, উনিই তো মামিফিকেশনের দেবতা। আচ্ছা বলো তো, ইজিপশিয়ানরা বিশ্বাস করে একটা মানুষের 3 ধরনের আত্মা থাকে, সেগুলো কি কি? আমার এটা জানা ছিল না, কিন্তু দেখলাম এবার পুলকই উত্তর দিল। এটা আমি জানি, আঁখ বা আরকা, তাই তো? ঠিক বলো, ঠিক। এই কাই হলো মামিফিকেশনের আসল জীবনী শক্তি। কাকে বাঁচিয়ে রাখার জন্যই মৃতদেহের মামিফিকেশন প্রয়োজন। সেই সময় মমির সাথে কবরের ভেতর দেওয়া হতো জল, খাবার, সাজার জিনিস, এইসব আর কি। আর্দ্রতা কম বলে বালির নিচে মৃতদেহ শুকিয়ে যেত, কিন্তু পচত না বা ব্যাকটেরিয়ার সংক্রমণও হতো না। এই মামিফিকেশনের ব্যাপারটা সহজে জানতে হলে তোমরা অনির্বাণ ঘোষের লেখা হায়ারোগ্লিফের দেশে বইটাও পড়ে দেখতে পারো। এছাড়া গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের লেখা পড়ে প্রাচীন মিশরে মমি কিভাবে বানানো হতো তার একটা আইডিয়া আমিও পেয়েছিলাম। কথার মাঝেই পুলকদের বাড়ির রান্নার মাসি এসে গরম গরম হাক্কা নুডলস ঘরে রেখে গেল। সেই নুডলস ফর্ক দিয়ে জড়িয়ে মুখে ভরে সুরুত করে টেনে আমি জিজ্ঞেস করলাম, কীরকম? দেখো শিব, হেরোডোটাস যখন ইজিপ্ট ঘুরছিলেন তখন উনি আবিষ্কার করলেন মমি তৈরির ওয়ার্কশপগুলো থাকতো মূলত মরুভূমির কাছে, মানে শহর থেকে বেশ দূরে আর কি। মমি বানানো হতো ইব নামের ঘরে। প্রথম বেশ কিছুদিন মৃতদেহটাকে জল দিয়ে ভালো করে ধোয়া হতো। তারপর পরের ঘর মানে ওয়াবেতে মৃতদেহ নিয়ে যাওয়া হতো। আর এখানেই শুরু হতো মূল মমি বানানোর কাজ। আচ্ছা, পরপর কতগুলো স্টেপ ফলো করে এই কাজটা করা হতো তুমি জানো শিবু? বলো তুই। আমরা দুজনেই মাথা নাড়তে ছোটকা কিছুটা নুডলস মুখে ভরে চোখ বুজে চিবোতে চিবোতে বলল, প্রথম কাজ হলো তামার তৈরি একটা সরু আঁকশি দিয়ে মৃতদেহ নাকের মধ্যে ঢুকিয়ে সোজা মস্তিষ্কে খোঁচা মারা। এরপর খুঁচিয়ে খুঁচিয়ে পুরো মগজটা টেনে বার করে নেওয়ার পর যেটুকু ঘিলু অবশিষ্ট থাকতো সেটা জল স্প্রে করে বার করে আনা হতো। তারপর তীক্ষ্ণ ইথিওপিয়ান ব্লেড দিয়ে মৃতদেহ চিরে একে একে বার করে আনা হতো দেহের সব ইন্টারনাল অর্গানস, মানে ওই লিভার, কিডনি, ফুসফুস, স্প্লিন, নাড়িভুঁড়ি এইসব। তবে হৃৎপিণ্ডটা তারা ছুঁতো না, কারণ মিশরীয়রা হৃৎপিণ্ডকে পবিত্র বলে মনে করত। তারপর আর কি, এরপর ওই বের করা অর্গানগুলো অ্যালাবাস্টারের পাথরের জারে ভরে শুকানো হতো। পরে মমির সঙ্গে সেসব কফিনবন্দি করা হতো। তারপর ন্যাট্রনের গুঁড়ো ফাঁপা পেটের মধ্যে ঢুকিয়ে শরীর থেকে বার করে আনা হতো জলের শেষ বিন্দুটিও, নইলে তো মৃতদেহ পচে যেতে পারে।
দিন 50 মতো সেই মৃতদেহ ডুবিয়ে রাখা হতো ন্যাট্রন ভর্তি চৌবাচ্চাতে। তারপর দেহটাকে তুলে চামড়ায় ভালো করে লাগানো হতো তরল রেজিন আর সিডার তেল, যাতে মৃতদেহ থেকে সুগন্ধও বেরোয় আবার পোকাতেও অ্যাটাক না করে। তারপর ফাঁপা পেটে ভরা হতো বালি, কাঠের গুঁড়ো আর খড়ের মিশ্রণ। মোম দিয়ে দেহের সমস্ত উন্মুক্ত ফুটো বুঝিয়ে দেওয়া হতো। আসল চোখ উপড়ে নিয়ে সেখানে বসানো হতো সাদা পাথরের ওপর আঁকা নকল চোখ। মূলত আনুবিসের মুখোশ পরা পুরোহিতরাই এই সমস্ত কাজ করত, যাদের বলা হতো হেরি সেশেতা। সেই পুরোহিত এরপর বেশ কিছুদিন ধরে মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে মৃতদেহ মুড়ে ফেলার কাজটা করত। হেরি হেব নামে আরেক পুরোহিত পাশে দাঁড়িয়ে তখন জাদু মন্ত্র আওড়াত। কাপড়ের ফাঁকে ফাঁকে গুঁজে দেওয়া হতো মন্ত্রপ্রত প্যাপাইরাসের পাতা। ব্যাস, মমি বানানো রেডি। তারপর সেই মমি তুলে দেওয়া হতো মৃতের বাড়ির লোকেদের হাতে। তারা তারপর সেই মমি কাঠের কফিনে বন্দি করে সেটা শুদ্ধ রেখে দিত আর একটা পাথরের কফিনের মধ্যে। এটাকে কি বলে কেউ বলতে পারবি? সার্কোফেগাস কি? রাইট, সার্কোফেগাস। ছোটকা এত সহজে মমি বানানোর পুরো পদ্ধতিটা বর্ণনা করলো যে একবার শুনেই পুরোটা মাথায় গেঁথে গেল। আমি এবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, এর সাথে আমার কোম্পানি দেওয়ার ব্যাপারটা তো ঠিক পরিষ্কার হলো না। এবার সেটাই বলবো। তো মমি নিয়ে দেশ বিদেশের খবর রিসার্চ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার আমার কানে এসেছে। সেটা সত্যতা যাচাই করার জন্যই কলকাতায় ছুটে আসা। হিমালয় পর্বতের পাদদেশে একটা ছোট্ট গ্রাম আছে, নাম ঘুয়েন। সেই গ্রামে সেলফ মামিফিকেশনের অদ্ভুত পদ্ধতির কথা আমি শুনেছি। এই গ্রামেই নাকি সংরক্ষিত আছে প্রায় 500 বছর আগের এক মমি। বলো কি ছোটকা, কার মমি? 1500 শতকের বিখ্যাত বৌদ্ধ ভিক্ষুক সাংহা তেনজিনের মমি। এখন সেটা দেখার লোভ আমি সামলাতে পারিনি। ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেলসে পড়াশোনা করার জন্য আমি আসলে ওই গ্রামে গিয়ে কটা দিন কাটাতে চাই। আমার ইচ্ছে পুলু আর তুমি আমাকে কোম্পানি দাও। আমি প্রচণ্ড অবাক হয়ে ছোটকার মুখের দিকে তাকিয়ে বললাম, আমি তো বিশেষ কিছুই জানি না এই ব্যাপারে। আর তাছাড়া এখন অত খরচাপাতি করা তো। আরে শিবু, আমি কি তোমার কাছে টাকা চেয়েছি নাকি? শুধু সঙ্গ দিতে বলেছি। তোমাদের পাহাড়ে ঘুরতে নিয়ে যাওয়ার খরচপাতি যা হবে সব দায়িত্ব আমার। ছোটকা যখন আমাকে ঘুয়েন যাওয়ার প্রস্তাবটা দিল, তখন আমার তোর কথাই মাথায় এলো। চল না শিবু, ঘুরে আসি। এই বিচ্ছিরি গরমের হাত থেকে রক্ষা পেতে এখন একমাত্র পাহাড়ি ভরসা। গরমের ছুটির সদ্গতি করার মোক্ষম উপায়। কয়েকদিনেরই তো ব্যাপার। কবে যাবে ভাবছো? তোরা রেডি থাকলেই বেরিয়ে পড়া যাবে। এই ধর সামনের উইকে। ততদিনে টিকিট কাটার ব্যবস্থা আমি করে নেব। আমার এক চেনা বন্ধু আছে এয়ারলাইন্সে, বললে তৎকালীন 3টে টিকিটের ব্যবস্থা সে করে দেবে। উত্তম প্রস্তাবটা অবশ্য আমারও বেশ মনে ধরেছিল। এই ভ্যাবসা গরমে কলকাতায় বসে সেদ্ধ হওয়ার থেকে পাহাড়ের ঠান্ডার শরণাপন্ন হওয়া অনেক আরামপ্রদ। তাছাড়া ওই 500 বছরের পুরনো সাংহা তেনজিনের মমিটা দেখার জন্য মনটা বেশ আনচান করছে, তা বুঝতে পারলাম। কিন্তু তাও মুখে বললাম, কিন্তু এভাবে হুট করে তো কিছু কথা দিতে পারবো না ছোটকা। বাড়িতে তো কিছু জানায়নি, বাবা পারমিশন দেবে কিনা তাও তো জানি না। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। কাকু কাকিমাকে বুঝিয়ে রাজি করানোর দায়িত্ব আমার। দরকার হলে ছোটকাই কথা বলে নেবে। শুধু তুই বল তুই রাজি কিনা। এরপর তো না বলার আর কোনো কারণই থাকে না। হেসে বললাম, আমি তো রাজি। বাকি দেখ, বাড়িতে কথা বলে যদি তুই ম্যানেজ করতে পারিস। এরপর অবশ্য এই পারমিশনের ব্যাপারটা নিয়ে আর বিশেষ কিছু বেগ পেতে হয়নি। পুলকের ছোটকা মানে পলাশ কাকা আমার বাবাকে ফোন করে পারমিশন আদায় করে নিল। আমার বাবা চিরকালই খোলা মনের মানুষ। কাজের প্রয়োজনে বাবাও সারা জীবন দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছে। বাবার ইচ্ছে আমি তার মতোই নানা জায়গায় ঘুরে অভিজ্ঞতা অর্জন করি। কেবল আমার মা প্রথম দিকে একটু আপত্তি করেছিল ঠিকই, কিন্তু পুলকের ছোটকার সঙ্গে যাচ্ছে শুনে শেষ পর্যন্ত মাও রাজি হয়ে গেল।
মনে মনে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। এই প্রথম পুলকদের সাথে দূরে ঘুরতে যাচ্ছি, তাও আবার অচেনা এক পাহাড়ি গ্রামে। খুব কম সময়ের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে রেডি করে ফেললাম। পুলকের ছোটকা তার বন্ধুর সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই 3টে প্লেনের টিকিটের ব্যবস্থা করে ফেলল। সেদিন রাতে পুলকের খাটে শুয়ে ছোটকার মুখে গুপ্তধন উদ্ধারের অ্যাডভেঞ্চার কাহিনী শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। দেখতে দেখতে আমাদের রওনা হওয়ার দিন এসে পড়ল। আগের দিন রাতে ব্যাগপত্র গুছিয়ে আমি সোজা হাজির হয়ে গেলাম পুলকের বাড়িতে। পরদিন সকালের ফ্লাইট। গোটা রাত উত্তেজনায় ভালো করে আর ঘুমোতেই পারলাম না। পুলক একটা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছে, সেটা দিয়ে দুর্দান্ত ছবি ওঠে। বাকি রাতটা আমরা 3জন ঘোরাঘুরির প্ল্যান আলোচনা করেই কাটিয়ে দিলাম। তারপর সকাল হতেই ট্যাক্সি নিয়ে বেরিয়ে সোজা হাজির হলাম দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের গন্তব্য চণ্ডীগড় এয়ারপোর্ট। এখান থেকে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি যাওয়ার রাস্তাটা কাছাকাছি পড়বে। আমার আর পুলকের পাশাপাশি সিট পড়েছিল। বহু বছর পর আমি দ্বিতীয়বার প্লেনে চাপলাম। প্রথমবার চেপেছিলাম মা বাবার সাথে আন্দামান যাওয়ার সময়। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ছোটকার সিট পড়েছে আমাদের ঠিক পিছনে। যথাসময় প্লেন রানওয়ে ছেড়ে শব্দ করে ডানা মেলে উড়ে গেল আকাশে। আমি জানলার ধারে সিট পেয়েছিলাম। সেখান থেকে নিচের দৃশ্য দেখতে মন্দ লাগছিল না। সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ কেটে উড়ে চলেছি আমরা। নিচে দেশলাই বাক্সের মতো ছোট ছোট ঘরবাড়িগুলো একটু পরেই মিলিয়ে গেল। আমরা উড়ে চললাম দিগন্ত বিস্তৃত এলাকার উপর দিয়ে। ছোটকা মন দিয়ে একটা বই পড়ছিল। ছোটকার পাশেই বসেছে একটা মোটা গোঁফওয়ালা হোমরা চোমড়া লোক। বয়স আন্দাজ 50 হবে। চেহারা রাশভারী হলে কি হবে, ভদ্রলোক বেশ মিশুকে। মুখে সব সময় লেগে রয়েছে একটা হাসির রেখা। চমৎকার বাংলা বলেন। কিছুক্ষণের মধ্যেই ছোটকার সাথে বেশ ভাব জমিয়ে ফেললেন। তারপর ছোটকা আমাদের সাথে ভদ্রলোককে আলাপ করিয়ে দিল। ভদ্রলোকের নাম মহাদেব রায়না, থাকেন দিল্লিতে। কাজের প্রয়োজনে কলকাতায় এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন হিমাচলে। আমাদের হোটেলের থেকে কিছু দূরের একটা লজে উঠেছেন তিনি। কথায় কথায় জানতে পারলাম উনি একজন নামকরা রাইটার। ইনসাইডার ছদ্মনামে ইংরেজিতে লেখালেখি করেন। ছোটকা হেসে বলল, ও বাবা, আপনি তো বিখ্যাত লোক মশাই। আমি আপনার লেখা বেশ কিছু বই পড়েছি। স্পেশালি ওই ছোট ছোট পাহাড়ি গ্রামের মানুষদের জীবনযাত্রা নিয়ে লেখা নন ফিকশন বইটা আমার তো খুবই ভালো লেগেছিল। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তা হিমাচলে যাচ্ছেন কি লেখার প্রয়োজনে? কতকটা তাই বলতে পারেন। হিমাচলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মনাস্ট্রি। এবার সেগুলো নিয়েই রিসার্চ করতে যাচ্ছি। ফিরে এসে সেসব নিয়ে একটা বই লেখার ইচ্ছা রয়েছে। বাহ, বেশ তো। আমি কিন্তু অ্যাডভান্স বুকিং করে রাখলাম। বইটা পাবলিশ হলে আমারও কিন্তু 1 কপি চাই। আরে সেসব না হয় হবে, কিন্তু আপনারা হিমাচলে যাচ্ছেন কি কোনো কাজে নাকি হলিডে? হলিডে বলতে পারেন, স্রেফ বেড়াতে। আমি বেঙ্গালুরুর একটা কলেজে ইতিহাস পড়াই। সেই কারণেই 2 ভাইপোকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। ওদের কলেজে গরমের ছুটি শেষ হওয়ার আগেই আবার ফিরে আসব। বেশ বেশ। তা আপনারা উঠেছেন কোথায়? আগে সিমলাতে, হোটেল ত্রিবেণী। আপনার লজটা তো কাছাকাছিই জানি। আমার এক বন্ধুও এসেছিল সেবার, ওই হোটেলেই উঠেছিল। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। তথ্য সংগ্রহ করার জন্য আমাকেও তো লোকালিটিটা একটু ঘুরে দেখতে হবে। এর আগে আমি 3 বার হিমাচলে এসেছি, বুঝলেন। কিন্তু বিশ্বাস করুন, পাহাড়ি এলাকায় এমন গরম এর আগে কোনো বছর পড়েনি। সব ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। যাই হোক, আপত্তি না থাকলে আপনাদের ইটিনারি প্ল্যানটা শেয়ার করতে পারেন। আপনাদের সাথে ঝুলে পড়বো তাহলে। কটা দিন আছেন তো? তা বেশ, হোটেলে পৌঁছে বরং সব ডিসাইড করব। দিন 10-এর ট্যুর, তার মধ্যে যতটা পারা যায় 4-5টা আমাদের এই ভাইপোদের একটু ঘুরিয়ে দেখাবো। আপনার সঙ্গ পেলে বেশ ভালোই লাগবে। মহাদেববাবু গোঁফের ফাঁকে হাসলেন। ছোটকার সাথে আরও বেশ কিছুক্ষণ এ কথা সে কথা বলার পর ভদ্রলোক হঠাৎ বললেন, আচ্ছা পলাশবাবু, আপনি টাবো মনাস্ট্রির নামটা শুনেছেন তো? হ্যাঁ, হিমাচল প্রদেশের সবথেকে পুরনো মনাস্টারি। ঠিক।
আমি ভেবেছি আগে ওখানেই যাব, বুঝলেন। টাবো মনাস্ট্রি যে গ্রামে, সেখানের অধিবাসীরা এই রাজ্যের সব থেকে পুরনো সম্প্রদায়। আপনারাও গিয়ে একবার ঘুরে আসতে পারেন। বুদ্ধ মৈত্রেয়ার 9টা মন্দির, তারার মন্দির সব এখানেই পাবেন। আরও নাম না যেন কত বৌদ্ধস্তূপ রয়েছে, সেসব দেখলে খোকাবাবুদের বেশ ভালোই লাগবে। আচ্ছা, এখানের চন্দ্রতাল লেকও তো খুব বিখ্যাত, তাই না? তা তো অবশ্যই। প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে ক্যাম্পিং বা হাইকিং করতে। ইন্ডিয়ার সব থেকে হাই অল্টিটিউড লেক, অনেকটা ওই ক্রেসেন্ট মুনের মতো দেখতে। চারিদিকের পরিবেশ এতই সুন্দর যে একবার দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় কেটে গেছে টেরই পাবেন না মশাই। ভদ্রলোকের সাথে আরও বেশ কিছুক্ষণ এইসব নিয়ে কথাবার্তা হলো। দেখতে দেখতে এরোপ্লেন ল্যান্ড করলো চণ্ডীগড় এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অবশ্য মহাদেব বাবুকে আর কোথাও দেখতে পেলাম না। ছোটকা জিভ কেটে বলল, ওই যা, ভদ্রলোকের থেকে ফোন নম্বরটা তো নেওয়া হলো না। উনি তো কাছেই একটা লজে উঠেছেন, সময় হলে নিজেই এসে না হয় দেখা করে নেবেন। এরপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা সিমলা যাওয়ার ট্যাক্সি নিলাম। ড্রাইভার ছেলেটি নেপালি। দেখলাম একবার বলতেই সে হোটেল ত্রিবেণী কোথায় তা চিনতে পেরে গেল। আমরা ট্যাক্সিতে উঠে বসতেই সেটা ছুটে চলল গন্তব্যের দিকে। সত্যি বলতে কিছু দূর যাওয়ার পর ট্যাক্সিটা যখন পাহাড়ি আঁকা বাঁকা পথে চলতে শুরু করলো, তখন পরিবেশের শীতল আমেজে আমাদের বেশ শীত শীত করতে লাগলো। কলকাতার প্যাঁচপ্যাঁচে গরম থেকে মুক্তি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। পথের দুদিকে স্যাট স্যাট পার হয়ে যাচ্ছে ঘন পাইন গাছের জঙ্গলে ঘেরা ছোট বড় পাহাড়ি টিলা। মাথার উপর পরিষ্কার নীলচে আকাশ। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। সিমলার ত্রিবেণী হোটেলে পৌঁছতে সময় লাগলো ঘন্টা 4 মতো। গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। ছোটকার ডাকে আমার ঘুম ভাঙল। হোটেলটা সিঙ্গারার মতো দেখতে একটা 3 কোণা টিলার উপর বেশ সুন্দর জায়গায় তৈরি করা হয়েছে। সামনের ব্যালকনিতে দাঁড়ালে সাদা বরফে ঢাকা হিমালয়ের গগনচুম্বী সারি সারি পাহাড় চূড়া চোখে পড়ে। সে এক অনন্য সুন্দর নৈসর্গিক দৃশ্য। আর হোটেলের পেছনের জানলা খুললে চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ঘন সবুজ পাইন বন। কুয়াশার ছোট ছোট হাত যেন সবসময় গোটা পাইন বনটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হোটেলে পৌঁছে আমরা চটপট লাঞ্চ করে বিছানায় শুয়ে পড়লাম। সেদিন আর কোথাও বেরোনো নেই। এমনিতেই জার্নির জন্য শরীর বেশ ক্লান্ত ছিল। নরম বিছানায় পিঠ ঠাকাতেই চোখে ঘুম জড়িয়ে এলো। সন্ধ্যাবেলার দিকে যখন ঘুম ভাঙলো, তখন দেখি ছোটকা ঘরে নেই। আমাদের একটাই রুম ভাড়া করা হয়েছে, কারণ এটা ট্যুরিস্টদের পিক সিজন। এত কম সময়ে অন্য কোনো হোটেলে আর বুকিং পাওয়া যায়নি। তবে থাকতে সেরকম একটা অসুবিধে হচ্ছে না, কারণ কাঠের তৈরি হোটেল ঘরটা বেশ বড় আর 2টো বড় বড় বিছানা আছে। তাতে 4 জন পূর্ণবয়স্ক মানুষ দিব্যি শুয়ে ঘুমোতে পারবে। খাটে উঠে বসে দেখলাম পুলক গরম জামা কাপড় পরে রেডি হচ্ছে। জিজ্ঞেস করতে বলল, ছোটকা একটু বেরিয়েছে, কাল থেকে সাইট সিং স্টার্ট হচ্ছে, তাই হোটেল মালিকের সাথে কথা বলে গাড়ি ঠিক করতে গেছে। তুই কোথায় যাচ্ছিস? দূর, এখানে এসেছি কি পড়ে পড়ে ঘুমাতে? সন্ধে নামতে এখনো বেশ কিছুটা সময় আছে। চল পেছনের পাইন বনটা থেকে একটু ঘুরে আসি, দেখি যদি কয়েকটা ভালো ছবি তুলতে পারি। চল তাহলে। এই বলে গা ঝাড়া দিয়ে উঠে আমিও গরম জামা পরে তৈরি হয়ে নিলাম। পুলক ক্যামেরার ব্যাগটা গলায় ঝুলিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। হোটেলের পেছনের পাইন বনটা যে এত ঘন, এখানে না এলে বুঝতেই পারতাম না। জঙ্গলের গভীরে নাম না জানা পাহাড়ি পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে আসছে। আমি আর পুলক চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। পুলক ওর ডিএসএলআর ক্যামেরায় পটপট করে ছবি তুলছিল। কিছুক্ষণ পর ঝপ করে সন্ধে নেমে পড়ল। পাহাড়ে বোধহয় এভাবেই সন্ধে নামে। চারপাশে অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও যেন আরও কয়েক ডিগ্রি লাফিয়ে নেমে পড়ল। শোঁ শোঁ করে পাহাড়ি হাওয়া বইছে। সেই বরফের মতো ঠান্ডা হাওয়া যেন আঁশবটির মতো গাল চিড়ে দিচ্ছে। পুলক মুখে একটা বিরক্তির শব্দ করে বলল, আলো পড়ে গেল, চল ফিরি। হ্যাঁ, এখানে বড্ড শীত করছে, চল দেখি ছোটকা ফিরল কিনা। পাইন বনের সীমানা টপকে আমরা যখন হোটেলে পা দিলাম, দূরে তাকিয়ে দেখি পাহাড়ের গায়ে অন্ধকারে
টুনি বাল্বের মতো জ্বলছে পাহাড়ি বসতির হলুদ সাদা আলো। মাথার উপর তারাদের যেন মেলা বসেছে। বড্ড সুন্দর সে দৃশ্য। রুমে ফিরে দেখলাম ছোটকা তখনও ফেরেনি। হোটেলের অ্যাটেন্ডেন্ট বয় এসে গরম গরম কফি আর মোমো দিয়ে গেল। আমি একটা গল্পের বই এনেছিলাম, খেতে খেতে সেটাই পড়তে লাগলাম। পুলক ওর ট্যাবে ছবি এডিট করছিল। কিছুক্ষণ পরেই ছোটকা ফিরে এলো। জিজ্ঞেস করলাম, গাড়ির ব্যবস্থা হলো? হ্যাঁ, কাল সকালে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে তারপর বেরিয়ে পড়ব। সারাহান প্রায় 170 কিলোমিটার দূরে। ভীমাকালী টেম্পলটা দেখে সাংলা চলে যাব। রাতে ওখানেই স্টে। এখানের ম্যানেজাররাই হোটেল বুক করে দিল। কথা মতো আমরা সব গোছগাছ করে নিলাম। কেবল ছোটকার মুড দেখলাম একটু গম্ভীর। জিজ্ঞেস করায় ছোটকা বলল, তেমন কিছু না, তবে একটা বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। প্লেনের সেই মহাদেববাবু পড়ার জন্য আমাকে ওর লেখা একটা বই দিয়েছিলেন। ট্যাক্সিতে আসার সময় সেটা শেষ করেছি। ভাবলাম যাই, বিকেলে গিয়ে একবার ল্যাংজা লজে ঢু মেরে ভদ্রলোককে বইটা ফেরত দিয়ে আসি। সাথে ট্যুর প্ল্যানটাও আলোচনা করে নিতাম, একসঙ্গে গেলে শেয়ারে হয়ে যেত। কিন্তু সেখানে গিয়ে শুনি মহাদেব রায়না নামে নাকি কোনো বুকিংই হয়নি। সে কি, একই নামের অন্য কোনো হোটেলে ওঠেননি তো? হ্যাঁ, সেটাও খোঁজ নিয়ে দেখেছি। এখানে ওই নামে একটাই হোটেল আছে বুঝলি, কিন্তু সেখানে মহাদেব রায়না বলে কেউ আসেনি। তাহলে কি ভদ্রলোক আমাদের মিথ্যে কথা বললেন? কিন্তু কেন? জানি না, ভদ্রলোককে দেখে তো মিথ্যেবাদী বলে মনে হলো না, কিন্তু কেন কে জানে আমি কেমন একটা যেন বিপদের গন্ধ পাচ্ছি। কেন খামোখা বিপদ বিপদ গন্ধ পেতে যাব কেন? সেরকম তো কিছু হয়নি। ছোটকা কোনো জবাব দিল না, কেবল এক মনে চুপচাপ কি যেন একটা ভাবতে লাগলো। পুলক ফিসফিস করে আমার কানে কানে বলল, ছোট কাকা বরাবরই এরকম, কোথাও কোনো রহস্যের গন্ধ পেলে একরকম খাপছাড়া ব্যবহার করে। আমি আগেও দেখেছি। তুই কিছু মনে করিস না, বলার হলে ছোটকা নিজে থেকেই বলবে। সে রাতে এ বিষয়ে অবশ্য আর কোনো কথা হলো না। ছোটকা খাটে শুয়ে চুপচাপ একটা বই পড়তে লাগলো। দেখলাম এটা সেই ইনসাইডার নামের লেখকের বই। মহাদেব রায়না বোধহয় এই বইটাই ছোটকাকে পড়তে দিয়েছিলেন। আমার ভ্রু কুঁচকে গেল। লক্ষ্য করলাম ঠিক বইয়ের পাতায় নয়, ছোটকার চোখ যেন একদৃষ্টে সেঁটে আছে বইটার মধ্যে গুঁজে রাখা লাল রঙের সরু আর লম্বা মতো ওই বুক মার্কটায়। আমি আর তাকে বিরক্ত করলাম না। পলাশ আমাকে ক্যামেরায় তোলা এডিট করা ছবিগুলো দেখাচ্ছিল। বেড়ে তুলেছে, মানতে হবে, ছেলেটার ফটোগ্রাফিতে দারুণ ট্যালেন্ট। কিছুক্ষণ পর সেই অ্যাটেন্ডেন্ট বয় আমাদের ঘরে ডিনার সার্ভ করে দিয়ে গেল। আমি আর পুলক গল্প করতে করতে খেলেও ছোটকা বেশ চুপচাপই ছিল। কিছু একটা বিষয় নিয়ে সে যে এক মনে চিন্তা করে চলেছে সেটা বুঝতে পারলাম, কিন্তু কি বিষয় সেটা ধরতে পারলাম না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ব্যাগপত্র রেডি করে আমরা শুয়ে পড়লাম। কাল সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে সাংলা ভ্যালির উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের সারাহান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2165 মিটার উঁচুতে অবস্থিত। গাড়িতে চড়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা চারিদিকে পাহাড় ঘেরা সৌন্দর্যের অপরূপ শোভা দেখতে দেখতে চলেছি। পাহাড়ের বুক চিরে গড়ে উঠেছে খুদে খুদে সব কাঠের বাড়ি। মাথার কিছুটা উপরেই সাদা কুয়াশার মতো জমাট বাঁধা মেঘের দল আমাদের সাথে সাথে চলেছে। পাহাড়ের এত ওপরে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারার একটা আলাদাই আরাম আছে। ছোটকা একটা বিশেষ বরফাচ্ছাদিত পাহাড়ের চূড়ার দিকে হাত দেখিয়ে বলল, ওই যে দূরে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটা শ্রীখণ্ড মহাদেবের স্নোটপ। কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে সেই চূড়া। কাঁচা সোনা রোদ মেখে ধবধবে সাদা বরফের চূড়া যেন সোনা মাখা চকচকে হলদে দাঁত বার করে হাসছে। পুলক ক্যামেরায় চট করে বেশ কয়েকটা ছবি তুলে নিল। আরও বেশ কিছু দূর এগিয়ে এসে গাড়ির ড্রাইভার কুঞ্জুম নর্গে আমাদের ভীমা কালী টেম্পলের সামনে নামিয়ে দিল। সারাহানের এটাই মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। শয়ে শয়ে ট্যুরিস্ট এখানে মায়ের দর্শন করতে এসেছে।
সেই কালী মন্দির দেখে প্রতিমা প্রণাম করে বেরোনোর সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পুলক মন্দিরের বাইরে কিছু স্ন্যাপ নিচ্ছিল। আমি নিচু হয়ে খুলে রাখা জুতোটা পরছিলাম। ছোটকা একটু তফাতে এগিয়ে গিয়েছিল একটা সিগারেট ধরাতে। হঠাৎ ছোটকার দিক থেকে একটা চিৎকার ভেসে আসতেই আমি আর পুলক সেই দিকেই ছুটে গেলাম। গিয়ে দেখি ছোটকা মাটিতে উল্টে পড়ে রয়েছে। কাঁধের ব্যাগটা ছিটকে পড়েছে দূরে, কিন্তু তার লম্বা স্ট্রাইপটা সে শক্ত করে ধরে রেখেছে হাতের মুঠোয়। দু একজন ট্যুরিস্ট এগিয়ে এসে ছোটকার কোমর ধরে ধীরে ধীরে দাঁড় করিয়ে দিল। খেয়াল করলাম কপাল কেটে অল্প রক্ত বেরোচ্ছে। পুলক ব্যস্ত হয়ে ছোটকার একটা হাত ধরে চেঁচিয়ে উঠল, কি হয়েছে ছোটকা? তুমি পড়ে গেলে কিভাবে? ইস, কতটা কেটে গেছে কপালে। ছোটকা হাত দেখিয়ে বলল, ও কিছু না, আমি ঠিক আছি, ভাবিস না। লোকটা পেছন থেকে বেশ জোরেই ধাক্কা মেরেছিল। কি ভাগ্যি খুব জোরে কপালটা মন্দিরের সিঁড়িতে ঠুকে যায়নি, নইলে মাথা ফাতা ফেটে কেলেঙ্কারি হতো। কি বলছো? কোন লোকটা? ওই যে ওই গাড়িটা। ছোটকার অঙ্গুলি নির্দেশ করা দিকে তাকাতেই চোখে পড়ল ভিড় কাটিয়ে একটা কালো ইনোভা সাঁ করে চোখের নিমেষে বেরিয়ে গেল। আমি বললাম, কি আশ্চর্য, গাড়িটা আমাদের গাড়ির পেছন পেছন আসছিল না? হ্যাঁ, ফলো করছিল। সিগারেট ধরাতে একা একা একটু এই ফাঁকা দিকটায় চলে এসেছিলাম। সেই সুযোগে পেছন থেকে ধাক্কা মেরে ব্যাগটা হাতিয়ে নিয়ে চম্পট দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। বিপদ বুঝে আমিও তো আগে থেকেই ব্যাগটা শক্ত করে কাঁধে আটকে রেখেছিলাম। কিন্তু কেন খামোখা আমাদের ফলো করছে কেন? কে ওই লোকটা? কি চায়? কিসের বিপদের কথা বলছো তুমি? পুলকের একটা প্রশ্নেরও কোনো জবাব ছোটকা দিল না। কেবল ব্যাগের চেন খুলে ভেতরটা হাতড়ে দেখে নিশ্চিন্ত হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমার কাঁধের ব্যাগে ব্যান্ডেজ ছিল, সেটা বার করে লাগিয়ে দিতেই ছোটকার কপালের কাটা দাগ থেকে রক্ত বেরোনো বন্ধ হলো। তারপর আমার আর পুলকের কাঁধে ভর দিয়ে ছোটকা এগিয়ে গেল গাড়ির দিকে। সাংলা হিমাচল প্রদেশের কিন্নুর জেলার উন্নত পাহাড়ি শহরতলি। এখান থেকে তিব্বতের বর্ডার খুব একটা বেশি দূরে নয়। পাহাড়ি ঢালে মাথা তুলে দাঁড়িয়ে পাইন, ফার আর ওক গাছের ঘন জঙ্গল চারিদিক থেকে হোটেল শ্রীখণ্ডকে ঘিরে রেখেছে। হিমালয় পর্বতের বেশিরভাগটাই এই শহরতলির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বলেই বোধহয় এখানে এত ঠান্ডা। এখানে দুটো রুমে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল, একটায় আমি আর পুলক, অন্যটায় ছোটকা। রুমে ফিরে খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে এসে বসলাম ছোটকার ঘরে। ছোটকা তখন এক মনে মহাদেব বাবুর দেওয়া সেই বইটা পড়ছে। বইটার নাম রাস্টিক হিলস। পুলক জিজ্ঞেস করল, এখন কেমন আছো ছোটকা? বেটার, আয় বস। আমরা খাটের পাশে বসলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, কাল থেকে দেখছি তুমি কেমন অন্যমনস্ক হয়ে আছো, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তারপর আজ ওই মন্দিরের কথাটা ভাবো। কে ছিল লোকটা যে আমাদের ফলো করছিল? বইটা বন্ধ করে ছোটকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোনো বিপদ না ঘটুক সেটাই চাইছিলাম রে, কিন্তু এখন মনে হচ্ছে কোনো একটা বিপদ আমাদের ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে। সে কি? কিসের বিপদ? সেটা আমিও এখনো ঠিক ধরতে পারছি না, বুঝলি, কিন্তু মন বলছে এইটার জন্যই কেউ না কেউ আমাদের পেছনে লেগেছে। বলে হাতের সেই বইটা উঁচু করে দেখালো ছোটকা। অবাক গলায় জিজ্ঞেস করলাম, হ্যাঁ, বইয়ের জন্য আবার আমাদের কে ফলো করতে যাবে? আর কেনই বা যাবে? কি এমন আছে ওই বইতে? বইতে বেশ কিছু জ্ঞানবর্ধক তথ্য ছাড়া আর তেমন কিছু নেই। মহাদেববাবুর নন ফিকশন লেখার হাত মন্দ নয়, কিন্তু আমার আগ্রহের বিষয়টা বইটা নয়, এই বুকমার্কটা। বলে লালচে কাপড়ে মোড়া একটা বুকমার্ক উঁচু করে আমাদের দেখালো ছোটকা। বুকমার্ক? কই দেখি দেখি। বলে হাত বাড়াতেই ছোটকা চট করে সেটা আড়াল করে বলল, হড়বড় করিস না, এটার ক্ষতি হয়ে গেলে সাংঘাতিক বিপদ হয়ে যাবে। এটা যে সে বুকমার্ক নয়, বর্তমান সময়ে এর মূল্য অঢেল। খুব সাবধানে ধর, এটার বয়স অন্তত 500 বছরের কম নয়। এবার আমার আশ্চর্য হওয়ার পালা। ছোটকা বলে কি, এই একটা সরু বুকমার্ক নাকি 500 বছরের পুরনো?
এত বছর কি কোনো বুকমার্ক অক্ষত থাকতে পারে নাকি? কি এমন জিনিস দিয়ে তৈরি এটা? ছোটকাকে সে কথা জিজ্ঞেস করতে মিটিমিটি হেসে বলল, আগের দিন তোদের মামিফিকেশনের গল্প বলেছিলাম, মনে আছে? এই বুকমার্কটা আসলে সেই মমির সাদা কাপড়ের ভাঁজে রাখা একটা প্যাপাইরাসের টুকরো। বলাই বাহুল্য, এটা খুব সাবধানে সংরক্ষণ করা হয়েছে, কোনো অজানা একটা কেমিক্যাল ব্যবহার করে। তাই এতদিন অক্ষত রয়েছে। অবশ্য গন্ধ সেরকম কিছুই পাবি না। যেভাবেই এটা তৈরি হোক না কেন, মানতেই হবে যে খুব যত্ন করে বানানো হয়েছে। বাপরে! কিন্তু ছোটকা, এটা যে 500 বছরের পুরনো কিভাবে জানলে? ছোটকা মুখে কিছু বলল না, কেবল বুকমার্কটা সাবধানে ধরে আস্তে আস্তে সেটার গায়ে লাগানো খড়খড়ে লাল কাপড়ের টুকরোটা খুলে নিল। তারপর ভাঁজ খুলে মেলে ধরল আমাদের সামনে। লক্ষ্য করলাম একটা প্রাচীন কোনো প্রাণীর হাড়ের টুকরো দিয়ে বুকমার্কটার বেস তৈরি করা হয়েছে। তার উপরেই গাছের আঠা দিয়ে জড়ানো ছিল এই বুকমার্কটা। হলদেটে সাদা হাড়ের টুকরোটা একপাশে নামিয়ে রেখে ছোটকা এবার খুলে রাখা কাপড়ের টুকরোটার ভাঁজে মন দিল। আমরাও ঝুঁকে পড়লাম ওটার উপর। খুব অস্পষ্ট রং দিয়ে কাপড়ের টুকরোটার উপর কয়েকটা অদ্ভুত ছবিতে আঁকা সংকেত লেখা রয়েছে। তার নিচে অচেনা ভাষায় লেখা আরও একটা লাইন। পুলক চোখ কুঁচকে বলল, পিকচার ল্যাঙ্গুয়েজ? এটা তো হাইরোগ্লিফিক্স মনে হচ্ছে। রাইট পুলু। শিবু, তুমি বলতে পারবে এটা কোন ভাষা? আমি আরেকটু ঝুঁকে পড়ে ভালো করে লেখাটা দেখে বললাম, এটা তিব্বতী ভাষায় লেখা মনে হচ্ছে। সেবার আমার পাশের বাড়ির সুকমল কাকু তিব্বত বেড়াতে গিয়ে আমার জন্য একটা বৌদ্ধ লামার মূর্তি নিয়ে এসেছিলেন। সেটার গায়ে এরকমই কিছু অদ্ভুত অক্ষর খোদাই করে একটা শুভেচ্ছা বার্তা লেখা ছিল। কিন্তু ছোটকা, এটা তিব্বতী হলেও সেই মূর্তির গায়ের লেখার থেকে বেশ অনেকটাই আলাদা। গুড ডিডাকশন শিবু, আমিও সেটাই ভাবছিলাম। এটা আর্কেইক তিব্বতী ভাষা। মডার্ন তিব্বতী ল্যাঙ্গুয়েজের বিবর্তনের অন্তত 400-500 বছর আগের একটা কাঁচা তিব্বতী ভাষা। কেবল এই লেখাটাই বুকমার্কটার গায়ে আটকানো থাকা অবস্থায় দেখা যাচ্ছিল, তাও খুব আবছাভাবে। আমি ভাষাটা ধরতে পারলেও পুরো লেখাটার পাঠোদ্ধার করতে পারিনি, কারণ বাকি সংকেতটা ঢাকা পড়েছিল কাপড়ের ভাঁজের আড়ালে। কেবল একটা নামই পড়তে পেরেছিলাম, সাংহা তেনজিন। সেই থেকেই তো আন্দাজ করে বললাম এই বুকমার্কটার বয়স অন্তত 400-500 বছরের পুরনো তো হবেই। আমি হাঁ করে ছোটকার মুখের দিকে তাকালাম। সাংহা তেনজিং মানে সেই 1500 শতাব্দীর বৌদ্ধ ভিক্ষুর মমি, যেটা সংরক্ষণ করে রাখা রয়েছে ঘুয়েন গ্রামের ছোট্ট একটা কংক্রিটের ঘরের পাতলা একটা কাঁচের বাক্সে বন্দি অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, সাংহা তেনজিনের মমি কিভাবে আবিষ্কার হলো তুমি জানো? সে এক অদ্ভুত কাহিনী। সেটা ওই 1975 সাল নাগাদ হবে। সে বছর এক ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে ঘুয়েন গ্রাম। এমনিতে জায়গাটা লাহুল স্পিতির এক প্রাচীন ঐতিহাসিক মনাস্টেরি, নাম টাবু। তার থেকে অন্তত 40-50 কিলোমিটার দূরে। সাধারণত বছরের প্রায় 8 মাস থেকে 9 মাস এই গ্রাম বরফেই ঢাকা থাকে। ঘুয়েন গ্রামটা সি লেভেল থেকে অন্তত 6000 মিটার ওপরে। তো সেই ভয়ানক ভূমিকম্পে সেবার গোটা ঘুয়েন গ্রাম তছনছ হয়ে গেল। সেই ভূমিকম্পেই মাটি থেকে উঠে আসে 500 বছরের পুরনো সেই বৌদ্ধ ভিক্ষুক সাংহা তেনজিনের মমি। বরফের নিচে চাপা পড়ে গেছিল গোটা গ্রামটা। উদ্ধার কার্যের জন্য আইটিবিপি জওয়ানদের নামানো হয়। তারাই বরফ কেটে পাহাড়ের গায়ে রাস্তা তৈরি করার সময় হঠাৎ করেই ওই প্রাচীন মমিটা উদ্ধার করে। পরে সেটা সংরক্ষণ করা হয় ওই স্পিতি ভ্যালির এলওসির কাছে। বাপরে, এ তো খুব রোমাঞ্চকর ব্যাপার। তাই সাংহা তেনজিং কি অন্য বৌদ্ধ ভিক্ষুকদের থেকে আলাদা ছিলেন? সেটা তো জোর দিয়ে বলা যায় না। তবে হ্যাঁ, এই বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। যেমন তেনজিন নাকি বিষাক্ত বিছেদের আক্রমণের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছিলেন। তবে আরও একটা ব্যাপার, এটা মমিটার মধ্যে অদ্ভুত, সেটা হলো
একটা সেলফ মামিফিকেশনের অত্যাশ্চর্য নিদর্শন। মানে সেলফ মামিফিকেশনের ব্যাপারে তো আগের দিন তুমি কিছু বলনি। হ্যাঁ রে, এটা খুব রেয়ার কন্ডিশন। তেনজিনের মমিটা কোনোভাবে আর্টিফিশিয়াল প্রিজার্ভ করা হয়নি, কোনো কেমিক্যাল প্রিজারভেটিভের চিহ্নও সেখানে খুঁজে পাওয়া যায়নি। তাই এটা একটা ন্যাচারাল মমি। তেনজিনের মমিকে এখনও গ্রামবাসীরা লিভিং বুদ্ধ নামে ভগবান হিসেবে পুজো করে, কারণ মমিটার চামড়া আর মাথার চুল আজও অবিচ্ছিন্ন। আর তার থেকেও আশ্চর্যের, মমিটার নখ আর মাথার চুল নাকি আজও আশ্চর্যজনকভাবে বেড়ে চলেছে। ছোটকার কথা শুনে আমার সমস্ত শরীরে একটা শিহরণ খেলে গেল। এবারে পুলক জিজ্ঞেস করলো, আচ্ছা ছোটকা, কেউ যদি প্রিজার্ভই না করে তাহলে ন্যাচারালি মমিটা তৈরি হলো কিভাবে? ছোটকা বুকমার্কে জড়ানো লাল কাপড়ের টুকরোটার কয়েকটা ছবি তুলে নিল নিজের মোবাইলে। তারপর সেটা আবার আগের মতো হাড়ের টুকরোটার গায়ে জড়িয়ে বইয়ের মধ্যে গুঁজে দিয়ে বলল, প্রাকৃতিক উপায়েই মমি তৈরি হয়। বলা হয় জীবিত অবস্থাতেই তিনি নাকি নিজেকে মমিতে রূপান্তরিত করার প্রস্তুতি নিয়েছিলেন। ধ্যানে মগ্ন সেই বৌদ্ধ ভিক্ষুর আত্মা যখন প্রকৃতিতে বিলীন হয়ে যায়, তখন তার বয়স ছিল মাত্র ৪৫ বছর। বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদেরকে মমি বানানোর বেশ কয়েক বছর আগে থেকেই খাওয়া দাওয়া বা নিদেনপক্ষে পানীয়ও ত্যাগ করেন। এক জায়গায় বছরের পর বছর ধ্যানে মগ্ন থাকেন। সেই ধ্যানে উপবিষ্ট হওয়া অবস্থাতেই তাদের মৃত্যু হয়। বাইরের হিমশীতল আবহাওয়ার সাথে শরীরের জলশূন্যতার কারণে প্রাকৃতিক উপায়েই তাদের দেহ মমিতে রূপান্তরিত হয়। এই প্রথার নাম শকুশিন বুৎসু। ছোটকা থামল। আমরা হাঁ করে তার কথা শুনছিলাম। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা ছোটকা, তোমার কি মনে হয় এই কাপড়ের টুকরোটা ওই ভূমিকম্পের পর সাংহা তেনজিনের মমিটার সাথে উঠে এসেছিল? আমারও সেটাই ধারণা। এই জন্যই তো এটা এত দামি আর রেয়ার। সম্ভবত এটা হাতানোর জন্যই কেউ আমাদের পিছনে লেগেছে। জিনিসটার দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কত হবে কিছু বুঝতে পারছো শিবু? আমার ধারণা মহাদেব রায়না সম্ভবত জানতেন না যে এই মহামূল্যবান বুকমার্কটা এই বইটার মধ্যে গোঁজা আছে। নয়তো তিনি এভাবে এটা একজন অপরিচিত মানুষের হাতে তুলে দিতেন না। সেটা পসিবল, কিন্তু ভদ্রলোকের তো আর কোনো খোঁজই পাওয়া গেল না। কেন যে আমাদের মিথ্যে কথা বললেন কে জানে। দেখে তো সজ্জন ব্যক্তি বলেই মনে হয়েছিল। ছোটকা কেবল একটা ছোট্ট শব্দ করে চুপ করে গেল। পুলক জিজ্ঞেস করলো, আচ্ছা ছোটকা, সেই মহাদেব বাবুই আমাদের গোপনে ফলো করছেন না তো? পসিবলি না, কারণ যে লোকটা আমাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল তার শরীর থেকে একটা বিদেশি পারফিউমের গন্ধ পেয়েছি। সেদিন প্লেনে কিন্তু মহাদেববাবু অন্য একটা লোকাল পারফিউম ইউজ করেছিলেন, যেটা ইনফ্যাক্ট কলকাতায় খুব কমন। কিন্তু এই দ্বিতীয় পারফিউমের গন্ধটা একদম আলাদা। আর তাছাড়া ভেবে দেখো পুলু, মহাদেববাবু যদি আমাদের থেকে জিনিসটা হাতিয়ে নিতে চান, তাহলে খামোকা মেঘনাথ সেজে আড়াল থেকে অ্যাটাক করবেন কেন? আমি তো বইটা তাকে ফিরিয়েই দিতে চাই। সামনাসামনি দেখা করে তো নিয়েই নিতে পারতেন, তাই না? হ্যাঁ, কিন্তু এটাও তো হতে পারে যে তিনি ভুল করে বইয়ের মধ্যে বুকমার্কটা রেখে ভুলে গিয়েছিলেন, পরে সেটাই তোমাকে পড়তে দেন। তারপর যখন আসল ব্যাপারটা খেয়াল হলো, তখন তিনি ভাবলেন হয়তো তুমি ওই বুকমার্কটার ব্যাপারে জেনে গিয়েছো। পেছন থেকে ধাক্কা মেরে জিনিসটা হাতিয়ে কেটে পড়ার ধান্দা করেছিলেন। তাই কি? যদিও হওয়াটা অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয় যে লোকটা পিছু নিয়েছে সে মহাদেববাবু নন, অন্য কেউ। আচ্ছা ছোটকা, ওই হায়ারোগ্লিফিক্সে ওটা কি লেখা আছে? সংকেতটার মানে কিছু উদ্ধার করতে পারলে? ট্রলির ভেতরে লুকোনো চেনে বইটা ঢুকিয়ে রাখতে রাখতে ছোটকা জবাব দিল, না শিবু, এখনো পারিনি। আমি আসলে হায়ারোগ্লিফিক্স পড়তে জানি না, কিন্তু আমার এক কলিগ সেটা পারে। ওর এই প্রাচীন মিশরীয় লিপি নিয়ে বিশেষ নলেজ আছে। ছবিগুলো তুললাম তো ওই জন্যই। এখানে তো নেটওয়ার্ক নেই, দেখি একটু ব্যালকনিতে হাঁটাহাঁটি করে আসি। ছবিগুলোর মানে উদ্ধার করা গেলে ব্যাপারটা তাও কিছুটা পরিষ্কার হতো। তোরা ডিনার করে শুয়ে পড়,
আমি একটু বাইরে পায়চারি করে আসি, কাল সকালে আবার বেরোনো আছে। তুমি খাবে না? না, একটু পরে খাবো। গাড়ির ব্যাপারে ম্যানেজারের সাথে একটু আলোচনা আছে। কাল তাহলে কোথায় যাচ্ছি? প্রথমে যাব চিৎকুল গ্রামের দিকে, সেখান থেকে যাব কাগিউপা টেম্পলে। আবার টেম্পল? এটা ঠিক টেম্পল নয়, একটা মনাস্টারি। শাক্যমণি বুদ্ধর একমাত্র প্রাচীন ছবিটা এখানেই আছে। তারপর যাব কল্পর দিকে। কাল অনেকটা জার্নি আছে রে, আজকে ঘুমিয়ে নে, আমি একটু আসছি। এই বলে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনির দিকে হেঁটে গেল ছোটকা। আমি আর পুলক এই সাংহাত ইঞ্জিনের মমির ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি টেম্পারেচার নেমে গেছে 6 ডিগ্রি সেলসিয়াসে। বড্ড ঠান্ডা লাগছে। জানলার সার্সিটা ভালো করে আটকে দিল পুলক। সকালে ব্রেকফাস্ট টেবিলে ফ্রেঞ্চ টোস্ট আর অমলেট খাচ্ছি। এমন সময় ম্যানেজার বাবু এসে ছোটকার সাথে দেখা করলেন। দুজনে কিছুক্ষণ কি নিয়ে যেন গুজগুজ ফিসফিস করলো। এত দূরে বসে ঠিক ভালো করে বুঝতেও পারলাম না। পুলক হেসে বলল, শুনেছি চিৎকুল হ্যামলেট নাকি দারুণ জায়গা। ইন্দো টিবেটিয়ান বর্ডারের কাছে শেষ বাসযোগ্য গ্রাম, পাশেই বয়ে গেছে বাষ্প নদী। ছোটকা তখন বলল মারাত্মক সিনিক বিউটি নাকি জায়গাটা। ক্যামেরায় ফুল চার্জ করে নিয়েছি, ভালো করে আমার কিছু সিঙ্গেল ছবি তুলে দিস তো। ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলার ব্যাপারে যে আমার খুব একটা আইডিয়া নেই, সেই কথাটাই পুলককে বলতেই যাচ্ছিলাম। এমন সময় ছোটকা ফিরে এলো। তাকিয়ে দেখি আষাঢ়ের কালো মেঘের মতো জমার সেই মুখ। আমার পাশের চেয়ারে বেজার মুখে বসে চুপচাপ কফি খেতে লাগলো ছোটকা। আমি আর পুলক একে অপরের দিকে তাকিয়ে ছোটকাকে ডেকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ছোটকা, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে? কিছু কি হয়েছে? হাত ঘড়ি দেখে বিরক্ত মুখে ছোটকা জবাব দিল, না, তেমন কিছু না। ড্রাইভার ছেলেটার আসার কথা ছিল 7:30টায়, অথচ এখন দেখো 8:20 বাজতে চলল। কোনো সময় জ্ঞান নেই। শুধু কি তাই? আমার মনে হচ্ছে যেন ম্যানেজার বাবু চুপি চুপি তোমাকে কিছু একটা বললেন, আর সেটা শুনেই তুমি এমন চুপ করে গেলে। কি ব্যাপার বলো তো? তো ওইটা, কাল রাতে হোটেলে চোর ঢুকেছিল, সে কথাই উনি জানিয়ে গেলেন। হ্যাঁ, চোর? বলো কি? কই, আমরা তো রাতে তেমন কিছু টের পাইনি। অবশ্য রাতে যখন টয়লেটে যাচ্ছি তখন জানলার নিচ থেকে একটা খসখস শব্দ পেয়েছিলাম। পাহাড়ি কোনো ছোট জন্তু জানোয়ার ভেবে আর তেমন গা করিনি। সত্যি কি চোর এসেছিল? কি সাংঘাতিক মাইরি! ছোটকা গরম কফিতে চুমুক দিয়ে বলল, এসেছিল শুধু নয়, আমাদের জানলার নিচেই নাকি ঘুরঘুর করছিল, উঁকিঝুঁকি মারছিল। ম্যানেজারবাবু যেমন বললেন আর কি। তো গার্ডের পোষা কুকুরটা তাকে দেখে হঠাৎ চিৎকার করে সেই দিকে ছুটে যায়। তারপর লোকটাও ছুটে পালিয়ে যায়। ভাগ্যিস কিছু নিয়ে যেতে পারেনি। তবে এবার থেকে আমাদের আরেকটু সাবধানে থাকতে হবে, বুঝলে? এই বলে আবার চুপচাপ কফি খেতে লাগলো ছোটকা। কিছুক্ষণ পর আমাদের ভাড়া করা গাড়িটা এসে থামলো হোটেলের সামনে। আমরা ব্রেকফাস্ট শেষ করে উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে। আমাদের গাড়ি যখন চিৎকুল গ্রামের কাছাকাছি পৌঁছলো ততক্ষণে বেলা বেশ গড়িয়ে গেছে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেলাম বাষ্প নদী স্বমহিমায় কুলুকুলু শব্দে বয়ে চলেছে। নদীর চারপাশে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে রডোডেনড্রন গাছের সারি। এই নদীর পার ধরেই শুরু হয়েছে গ্রামের সীমারেখা। ইন্দো টিবেটিয়ান বর্ডারের কাছে অবস্থিত এই চিৎকুল গ্রাম। বড় অপরূপ সেই প্রাকৃতিক দৃশ্য। ছোটকা বলল, শীতকালে এখানে এলে দেখতে পেতিস, গোটা গ্রামটা ঢাকা রয়েছে দুধ সাদা বরফে। আমরা গাড়ি থেকে নেমে গ্রামের ভিতরের দিকে এগিয়ে গেলাম। চোখে পড়ল গ্রামের ছোট ছোট রঙিন পাহাড়ি ঘরবাড়ি। কি অপূর্ব সুন্দর দেখতে। বেশিরভাগটাই স্লেট বা উডেন প্ল্যাঙ্ক রুফ দিয়ে ঢাকা রয়েছে ওপরে। গ্রামে ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় জটলা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ব্যাপারটা কি?
অদূরে চায়ের দোকানটার সামনে কয়েকটা লোক মিলে স্থানীয় ভাষায় গালাগাল করতে করতে একটা থুরথুরে বুড়ো লোককে মারছে। মারের চোটে বুড়োর ঠোঁট কেটে রক্ত ঝরে পড়ছে। আমরা তিনজন ছুটে গেলাম সেদিকে। দোকানি লোকটা কি হিন্দিতে ক্যা হুয়া প্রশ্ন করায় সে ছোটকাকে বলল, এই বুড়োটা একটা পাগল, ভব ঘুরে গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়ায়, একা একাই বিড়বিড় করে। এক সময় নাকি নাম করা জ্যোতিষী ছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন বাড়িতে আগুন লেগে বুড়োর বউ আর মেয়ে পুড়ে মারা যাওয়ার পর এই বুড়োর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। এখন মাঝে মধ্যেই বস্তির ঘর বাড়িগুলোতে উঁকি মারে। দু একবার চুরি করার চেষ্টাও করেছে এর ওর বাড়ি থেকে। কিছু প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না, কেবল একা একাই খিলখিল করে হাসে, আবার গম্ভীর হয়ে যায়। স্থানীয় লোকেরা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল বুড়োটাকে শায়েস্তা করার, আজ সেই সুযোগ পেয়েছে। জানেন বাবু, খিদের জ্বালা সহ্য করতে না পেরে বুড়োটা আমার দোকান থেকে এক বোতল বিস্কুট চুরি করে পালাচ্ছিল। ভাগ্যিস তখনই কয়েকজন কাস্টমার ধরে ফেললো। হাতাহাতির সময় নিশ্চয়ই সেই বৃদ্ধের হাত থেকে কাঁচের শিশিটা পড়ে গিয়ে সেটা ভেঙে বিস্কুটের টুকরোটা চারিদিকে ছড়িয়ে গেছে, তাই কি? আগে হ্যাঁ বাবু, সকাল সকাল আজ আমার অনেকগুলো টাকার লস হয়ে গেল। ছোটকা দোকানি লোকটাকে জিজ্ঞেস করলো তার কত টাকার লোকসান হয়েছে। তারপর পার্স বার করে গুনে গুনে 4টে 100 টাকার নোট বার করে তার দিকে এগিয়ে দিল। টাকা পেয়ে দোকানি লোকটা খুশি হয়ে উত্তেজিত লোকগুলোকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে স্থানীয় ভাষায় নির্দেশ দিল বুড়োটাকে ছেড়ে দেওয়ার জন্য। লোকগুলো মার থামিয়ে বুড়োটাকে ফেলে রেখে নিজেদের মধ্যে উত্তেজিত স্বরে কথা বলতে বলতে চলে গেল গ্রামের ভেতরের দিকে। বুড়ো লোকটা তখন মাটিতে শুয়ে হাঁপাচ্ছে। তার একটা চোখ ফুলে কালো হয়ে গেছে। শরীরের এখানে ওখানেও অনেক কাটাছেঁড়া দাগ। পরনের ফতুয়াটাও শত ছিন্ন। এক মাথা পাকা চুল আর বড় বড় দাঁড়িগোফের জঙ্গলে সমস্ত মুখটা ঢেকে রয়েছে। ছোটকা চায়ের দোকান থেকে জল এনে লোকটাকে খাওয়ালো। একটু সুস্থ বোধ করার পর সে উঠে বসল। তারপর পেটের দিকে আঙুল দেখিয়ে ইশারায় বলল খিদে পেয়েছে। ছোটকার নির্দেশে আমি আর পুলক দোকান থেকে 1 প্লেট গরম ঘুগনি এনে লোকটার সামনে ধরতেই সে প্রায় হামলে পড়ে গোগ্রাসে সেটা খেয়ে ফেলল। ছোটকা লোকটাকে কোমর ধরে তুলে দাঁড় করালো। তারপর ধরে ধরে নিয়ে এসে বাষ্প নদীর ধারে একটা ফাঁকা জায়গায় রডোডেনড্রন গাছের নিচে একটা পাথরের ঢিপির ওপর বসিয়ে জিজ্ঞেস করলো, আপনি চুরি করেছিলেন? জানেন না চুরি করা মহাপাপ? লোকটা কোনো জবাব না দিয়ে কেবল মিটিমিটি হাসতে লাগলো। ছোটকা আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু লোকটা কোনো প্রশ্নেরই কোনো জবাব দিল না। তারপর আমরা যখন চলে আসার জন্য পেছন ঘুরেছি তখন লোকটা ভাঙা ভাঙা বাংলায় ঘরঘরে গলায় বলল, পলাশ হালদার, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমরা চমকে ঘুরে তাকালাম। এ কি ব্যাপার? লোকটা ছোটকার নাম জানলো কি করে? ছোটকা কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আপনি আমাকে চেনেন? না, কিন্তু আমি জানি তুমি পলাশ হালদার। মাস্টার, ছাত্র পড়াও, কলকাতার বাইরে থাকো। এখানে এসেছো কিসের খোঁজে তাও আমি জানি। মানে এত কথা আপনি জানলেন কি করে? কি নাম আপনার? বৃদ্ধ নিজের নাম বলল না, কেবল ছোটকার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, আমি জ্যোতিষী, মুখ পড়তে পারি। তোমার কপালের দিকে তাকাতেই সব তথ্য হু হু করে ভেসে উঠল চোখের সামনে। তোমার সঙ্গের ওই ছেলে দুটি, ওরা তোমার ভাইপো। আমি জানি তোমরা এখানে কিসের খোঁজে এসেছো। চিন্তা নেই, যা খুঁজছো তা ঠিক পাবে। আমি আশীর্বাদ করলাম। কি খুঁজতে এসেছি আপনি জানেন? জানি, এই কাজে অনেক বিপদ। তোমাদের পিছে খারাপ লোক লেগেছে। বিপদ
বিপদ বিপদ। লোকটা আবার গম্ভীর হয়ে নিজের মনে কিসব যেন বিড়বিড় করতে লাগলো। আমরা তার কথার অর্থ কিছুই বুঝতে পারলাম না। কোন বিপদের কথা বলছে লোকটা? বৃদ্ধ মানুষটা যেন হারিয়ে গিয়েছিল নিজের চিন্তার স্রোতে। ছোটকা আবার প্রশ্ন করতেই সে সম্বিত ফিরে পেয়ে বলল, বিপদ? তা তো আমি জানি না। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, তাই যেটুকু বলার দরকার সেটুকু বললাম। এর থেকে বেশি আমি কিছু জানি না। শুধু বলবো একটু সাবধানে থেকো। তোমার কাছে যে জিনিসটা আছে সেটা কিন্তু সাধারণ জিনিস নয়। পারলে তোমরাই পারবে। এখন যাও, আমি একটু বিশ্রাম করব। আর হ্যাঁ, এই নাও। বলে বৃদ্ধ নিজের নোংরা ধুতির গিঁট খুলে বার করে আনলো একটা ছোট্ট স্ফটিকের মতো গোলক। তারপর সেটা ছোটকার দিকে বাড়িয়ে ধরে বলল, এটা রাখো, যত্ন করে রাখবে, बाद में काम आएगा। কি এটা? বলবো না, শুধু মনে রেখো একটা কথা। খুলবে তালা রংটি চিনে, মিলবে না ধন চারে তিনে। মানে? মানে কি তা আমি কেমন করে জানবো? তোমাকে দেব বলে এটা সঙ্গে নিয়ে ঘুরছিলাম। এখন আমার কাজ শেষ, আমার শান্তি। বাকি অর্থ তোমরাই খুঁজে নাও। তুমি তো খুব বুদ্ধিমান। আর কিছু জানি না। এবার ভাগো, ভাগো এখান থেকে। বিরক্ত করো না, ভাগো। গাছের তলায় পড়ে থাকা একটা পাথরের নুড়ি তুলে আমাদের দিকে ছুঁড়ে মারার ইশারা করতেই ছোটকা আমাদের টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে এলো। পুলক বলল, আমরা বাঁচালাম আর আমাদেরই মারতে এলো। দোকানদার ঠিকই বলেছিল, বুড়োটা বদ্ধ উন্মাদ। ছোটকার মুখখানা বড্ড গম্ভীর হয়ে গেছে। কেবল বিড়বিড় করে নিজের মনেই বলল, সত্যিই কি তাই? পাগল হলে এত সব খবর ঠিক ঠিক বলল কি করে? আর আর ওই ছড়াটা, সেটারই বা কি মানে? দোষ, আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো ছোটকা। ওসব পাগলের প্রলাপ, কান দিও না। চলো গাড়ির দিকে যাই। গ্রাম তো দেখলাম, এবার কোথায় যাব? কাগুইপা টেম্পলের দিকে তো। ছোটকা কেবল একটা হুঁ শব্দ করে চুপ করে গেল। কিছু দূর এগিয়ে আসতেই দেখতে পেলাম আমাদের ড্রাইভারটিকে। সে গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে অপেক্ষা করছিল। আমরা গাড়িতে উঠে বসতেই সেটা ছেড়ে দিল। এবার সামনের সিটে বসেছে পুলক, আমি আর ছোটকা পেছনে। কিছু দূর আসার পর খেয়াল করলাম পকেট থেকে সেই পাগলা বুড়োর দেওয়া স্ফটিকের সাদা গোলকটা বার করে চোখের সামনে এনে এক মনে দেখছে ছোটকা। অনেকটা মুক্তোর মতো সাদা তার রং। গোলকটা দেখতে দেখতে মুখে বিড়বিড় করে সেই বুড়োর বলে দেওয়া ছড়াটা আওড়াচ্ছে ছোটকা। বুঝলাম সে কোনো গভীর চিন্তায় ডুবে গেছে। আমি আর ছোটকাকে বিরক্ত করলাম না, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। একে একে চোখের সামনে থেকে সরে যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, রং বেরঙের অর্কিডের ঝোপ, আপেল গাছের সারি, পাহাড়ের খাঁজে খাঁজে কাঠের তৈরি ছোট ছোট রঙিন বসত বাড়ি। পাশে তাল মিলিয়ে শব্দ করে বয়ে চলেছে বাষ্প নদী। কি অপূর্ব মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক দৃশ্য! দেখেই মনটা ভালো হয়ে গেল। হাত ঘড়ি দেখে ছোটকা বলল, টেম্পল পৌঁছতে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে। বেশ খিদে পাচ্ছে রে শিবু, লাঞ্চটা করে নেব নাকি? আমারও বেশ খিদে পেয়েছিল। শুনেছি স্বাস্থ্যকর পাহাড়ি হাওয়ার সংস্পর্শে এলে নাকি খুব খিদে পায়। আমি মাথা নেড়ে সায় দিলাম। পুলকও দেখলাম খেয়ে নিয়ে তারপর কাগিউপা টেম্পলের দিকে যেতে চাইছে। সেই মতো ড্রাইভারকে বলাতে সে একটা ধাবার সামনে এসে গাড়ি দাঁড় করালো। জানলা দিয়ে উকি মেরে দেখলাম দোকানের সাইনবোর্ডে লেখা আছে হিন্দুস্তান কা আখরি ধাবা।
ধাবায় বসে থালি খেতে খেতে আমরা কথা বলছিলাম। এমন সময় ছোটকার ফোন বেজে উঠল। ধাবায় আসার পর এতক্ষণে মোবাইলে টাওয়ার এসেছে। ছোটকা ফোন ধরে কিছুক্ষণ কথা বলতেই লক্ষ্য করলাম তার মুখটা যেন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। আমি আর পুলক পরস্পরের দিকে তাকালাম। ফোনে কথা শেষ করে ছোটকা চুপচাপ খেতে লাগলো। তার মনের ভেতর যে ভীষণ একটা ঝড় বয়ে চলেছে সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পুলক জিজ্ঞেস করলো, কার ফোন ছোটকা? তোমার মুখটা তো বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার গো? খুশির খবরই তো বটে। কিরকম? তোদের মনে আছে আমি কাল বলেছিলাম আমার এক বন্ধু হায়ারোগ্লিফিক্স পড়তে পারে? তো কাল সেই ছবির সংকেত তাকে পাঠিয়েছিলাম। সে এতক্ষণে কিছুটা অর্থ উদ্ধার করতে পেরেছে। সংকেতে লেখা ছিল প্রাচীন এক গুপ্তধনের কথা। কোনো এক মনাস্টারিতে নাকি বিপুল ধনরত্ন লুকিয়ে রাখা আছে। সেই খোঁজ জানতেন সাংহা তেনজিন। সেই কথাটাই লিখে রেখেছেন ওই সংকেতে। কিন্তু যে জায়গাটার কথা সুরেশ বলল, এরকম কোনো জায়গা এখন এক্সিস্ট করে কিনা তা আমি জানি না। কারণ সেবারে সেই ভূমিকম্পের পর সব জায়গা কেমন ওলটপালট হয়ে গিয়েছে। এখন সেই স্থান খুঁজে বার করা মোটেই সহজ কাজ নয়। কি বলছো ছোটকা? ধনরত্ন? কার ধনরত্ন? তা তো জানি না, তবে সংকেতে লেখা আছে যখন সত্যিই হবে হয়তো। এখন প্রশ্ন হলো, মহাদেববাবু এই বুকমার্কটা কোথায় পেলেন? আর পেলেনই যদি, জায়গাটা খুঁজে বার করার চেষ্টা না করে হঠাৎ গায়েবী বা হয়ে গেলেন কেন? প্রাচীন এক মনাস্ট্রির পেটের মধ্যে ঐতিহাসিক সব ধনদৌলত লুকোনো আছে শুনে মনে মনে বেশ একটা রোমাঞ্চ বোধ হচ্ছিল। পুলকও দেখলাম জল চলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। কানের কাছে মুখ এনে সে ফিসফিসিয়ে বলল, তোর কি মনে হয় শিবু, ছোটকা কি সেই লুকোনো ধনভাণ্ডার খুঁজে পাবে? জানি না রে পুলু, কিন্তু এই পাগলা বুড়ো লোকটা তখন যে হাবিজাবি বকছিল তার কথার কিছুটা অর্থ মনে হয় ধরতে পেরেছে ছোটকা। এই গুপ্তধনের সন্ধান করছি বলেই কি আমাদের পেছনে বিপদ জোকের মতো লেগেছে? কিন্তু কিসের বিপদ? আরে ধুর, তুই বেকার টেনশন নিচ্ছিস। আরে ওসব পাগলের প্রলাপ। তাই যদি হয় তাহলে ছোটকা অত গম্ভীর হয়ে কাল বারবার বিপদের কথা বলছিল কেন? আমার মনে হয় জানিস, কিছু একটা বিপদের গন্ধ ছোটকাও পেয়েছে। পুলক এই কথার কোনো উত্তর দিতে পারল না, কেবল বোবা চোখে একবার ছোটকার দিকে তাকিয়ে মন দিয়ে খেতে লাগলো। আমি তন্দুরি রুটির টুকরো আলুর দমে মিশিয়ে সবে মুখে ভরতে যাব, এমন সময় খেয়াল করলাম লোক দুটোকে। স্থানীয় লোক, একটু দূরে দাঁড়িয়ে আমাদের দিকে বারবার তাকাচ্ছে আর নিজেদের মধ্যে কিছু যেন আলোচনা করছে। লোক দুটোকে আমি আগেও দেখেছি। চিতকুল গ্রামে বাষ্প নদীর ধারে দাঁড়িয়ে আমরা যখন সেই পাগলাটে বুড়োর সাথে কথা বলছিলাম, এই লোক দুটো তখন কিছুটা দূরে একটা ম্যাপেল গাছের তলায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিল। সাথে একটা মোটর সাইকেলও ছিল। তারপর কিছুক্ষণ আগে আবার ওদের দেখলাম আমাদের থেকে কিছুটা তফাতে বসে চুপচাপ খাচ্ছিল। এই মিনিট তিনেক আগে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ওখানে দাঁড়িয়ে এখন আমাদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমার হঠাৎ একটা খটকা লাগলো, লোক দুটো কি আমাদের পিছু নিয়েছে? নইলে এত তাড়াতাড়ি মোটর সাইকেল চড়ে এই একই ধাবায় খেতে এলো কিভাবে? আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম অজান্তেই আমরা কোনো অদৃশ্য চোখের নজরবন্দি হয়ে পড়েছি। ছোটকাকে ইশারায় সে কথা বলতে সে থেমে থেমে নিচু স্বরে বলল, দেখেছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করো শিবু, আমাদের এখান থেকে বেরোতে হবে। মনে হচ্ছে ওরা লুকিয়ে আমাদের সব কথা শুনছে। বেশ টের পাচ্ছি পেছনে বিপদ যেন ওঁত পেতে রয়েছে। আমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে পড়লাম। ছোটকা দাম মিটিয়ে গাড়িতে এসে বসলো। আমরাও দেখা দেখি উঠে পড়লাম গাড়িতে। ড্রাইভারকে ছোটকা বলল, চলিয়ে কাগুইপা টেম্পল লে চলিয়ে। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল। পথে যেতে যেতে ছোটকা হিন্দিতে জিজ্ঞেস করলো, আচ্ছা শিনবো, তুমি কাজা মনেস্টরির নাম শুনেছো? जी हाँ, लेकिन वो मोनास्ट्री तो भूकंप में अंदर समा गई। কোথায় ছিল সেই মনেস্টরি তুমি জানো? जी नहीं, लेकिन संगमा लामा को शायद पता है। वो कागुयुपा टेम्पल का लामा बहुत अक्लमंद आदमी।
उसको पूछिएगा तो शायद बता पाएगा। এরপর অবশ্য ছোটকা ব্যাপারটা নিয়ে আর খুব একটা বেশি ড্রাইভারকে ঘাঁটালো না। কাগিউপা টেম্পেলের কাছাকাছি যখন পৌঁছচ্ছি তখন গাড়ির রিয়ার ভিউ মিররে হঠাৎ চোখ যেতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আরে ওই লোক দুটো না? গাড়ির পেছনে কিছুটা তফাতে মোটর সাইকেল চড়ে আমাদের পিছু পিছু আসছে, মুখে গামছা বাঁধা। ছোটকা পেছনে না তাকিয়েই বলল, ঘাড় ঘুরিয়ে ওভাবে দেখিস না, ওদের পিছু পিছু আসতে দে। তেমন বিপদ বুঝলে না হয় পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কাগিউপা টেম্পেলে পৌঁছে আমাদের চোখ কপালে উঠে গেল। চৈনিক শিল্পরীতিতে তৈরি কি অপূর্ব সব সূক্ষ্ম কারুকার্যের ভাস্কর্য ফুটে উঠেছে গোটা মন্দিরটা জুড়ে। বিশাল উঁচুতে তার সুসজ্জিত খিলান। তবে এটাকে মন্দির না বলে মনাস্ট্রি বলাই ভালো। টেম্পেলের ভেতরে ঢোকার ঠিক আগে লক্ষ্য করলাম লোক দুটো আমাদের গাড়ির কিছুটা দূরে মোটর সাইকেলটা রেখে চুপচাপ এদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। এমন সুন্দর মনাস্ট্রি এর আগে আমি কোনো দিন দেখিনি। চারিদিকে ঝোলানো রয়েছে ভারী ভারী জপযন্ত্র। ভেতর থেকে একটানা ওম মানি পদ্মে হাম মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে। ট্যুরিস্টের ভিড় এখানে আজ বেশ কম। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম প্রেয়ার হলের সামনে। লাল হলদে আলখাল্লায় মোড়া মুন্ডিত মস্তকে একদল বৌদ্ধ লামা পরপর সার বেঁধে বসে চোখ বুজে ভগবান বুদ্ধের আরাধনা করছে। সমস্ত জায়গাটায় ভেসে বেড়াচ্ছে পবিত্র একটা ধূপের গন্ধ। দেখলাম এক দীর্ঘদেহী সুদর্শন চেহারার বৃদ্ধ লামা পদ্মাসনে বসে এক মনে ধ্যান করছেন। তাকে ঘিরেই বাকি শিষ্য লামারা সবাই ষাঁড় বেঁধে বসে এক মনে প্রার্থনা করছে। পুলক ফিসফিস করে জিজ্ঞেস করল, আচ্ছা, ড্রাইভারদা যে লামার কথা বলল, ইনি কি সেই সাঙ্গামা লামা? ছোটকাও নিচু স্বরে উত্তর দিল, আগে প্রেয়ার শেষ হোক, তারপর কনফার্ম করব। আমরাও আর কথা বাড়ালাম না। চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে প্রেয়ার শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। প্রেয়ার শেষ হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগলো। সাংমা লামা তার আরাধনার কাজকর্ম সেরে বেরিয়ে এলেন হলের বাইরে। ছোটকা কাছে গিয়ে তার সাথে আলাপ করল। ভদ্রলোক বেশ সজ্জন আর মিষ্টিভাষী, হেসে হেসে আমাদের সাথে কথা বলছিলেন। ছোটকা প্রথমে কাগিউমা টেম্পেলের ইতিহাস নিয়ে বেশ কিছুক্ষণ ভদ্রলোকের সাথে কথা বলল। তারপর উনি আমাদের মনাস্ট্রির লম্বা বারান্দায় হাঁটিয়ে এনে দাঁড় করালেন আর একটা ঘরের সামনে। ভেতরে ঢুকে আমরা তাজ্জব হয়ে গেলাম। এই ঘরের কারুকার্য আরও সূক্ষ্ম আর সুন্দর। চারিদিকে হলদে রঙের আলো জ্বলছে। দেওয়ালের দিকে তাকিয়ে দেখি ভগবান বুদ্ধের একটা বিশাল প্রতিকৃতি ঝুলছে। ছোটকা চিনিয়ে দিল ওটাই শাক্যমুনি বুদ্ধের ছবি। মুগ্ধ হয়ে আমরা সেই অপূর্ব ছবি দেখতে লাগলাম। তারপর আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম বাইরে। সাংমা লামা আমাদের পাশে পাশে হাঁটছিলেন, হিন্দিতেই কথা হচ্ছিল। তিনি এই মনাস্ট্রির বিভিন্ন অজানা ইতিহাসের গল্প শোনাতে শোনাতে মনাস্ট্রির বাকি ঘরগুলো আমাদের ঘুরিয়ে দেখালেন। এবার ছোটকা হঠাৎ তাকে জিজ্ঞেস করে বসলো সেই জায়গাটার কথা, যেটা সেই বুকমার্কের কাপড়ে লেখা প্রাচীন হায়ারোগ্লিফিক্সের পাঠোদ্ধার করে বার করেছেন সুরেশ শিকদার, মানে ছোটকার সেই ভাষাবিদ বন্ধু। ছোটকার কথাটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, তোমরা যে জায়গার কথা জানতে চাইছো সেটা শ্যামদোর থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরে, ঘন জঙ্গলের ভেতর একটা প্রাচীন পাহাড়ি গুহার কাছে। কিন্তু সেখানে যে প্রাচীন মনাস্ট্রিটা ছিল সেটা ভূমিকম্পে মাটির নিচে চাপা পড়েছে বহু বছর আগে। তাবু গ্রামে পাহাড়ের পাদদেশে বাঁচা জমির ওপর যে গভীর জঙ্গল আছে সেখানে এই লুকোনো মনাস্ট্রি ছিল। সে বছর যুদ্ধের সময় নেপালের এক রাজা প্রচুর ধন সম্পত্তি এনে এই গুহার ভেতরে লুকিয়ে রেখেছিল। সাংহা তিনজি সেই সময় তাকে সাহায্য করেছিলেন। তারা দুজন একমাত্র সেই লুকোনো ঐশ্বর্যের খোঁজ জানতেন। তারপর লুকিয়ে পালাবার সময় বিপক্ষ দলের গুপ্তচরের হাতে ধরা পড়ে যান সেই রাজা। পরে তাকে মেরে ফেলা হয়। তার মৃত্যুর পর সাংহা তিনজি শোকে পাথর হয়ে গেলেন। নেপালে সেই রাজা ছিলেন তার একজন বিশিষ্ট স্নেহভাজন বন্ধু। সেই ঘটনার পর থেকে সাংহা তিনজি একরকম
কথা বলাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তোমরা এই খবর জানতে চাইছো কেন? আমি ইতিহাসের অজানা দিকগুলো এক্সপ্লোর করতে চাই। এই আমার ভাইপোদের একটা থিসিস পেপার লেখার কাজে আমি হেল্প করছি। আচ্ছা, তারপর কি হলো? আসল কারণটা চেপে গিয়ে ছোটকা জিজ্ঞেস করলো। তারপর অবশ্য এই ব্যাপারে খুব বেশি তথ্য জানা যায়নি। গোটা জুয়েন গ্রাম সে বছর হাজার হাজার বিষাক্ত কাঁকড়া বিছের আক্রমণে প্রায় জনশূন্য হতে বসেছিল। সাংঘাত ইঞ্জিন ততদিনে নিজেকে ভগবান বুদ্ধের আরাধনায় উৎসর্গ করেছেন। গ্রামের মানুষদের দুঃখ সইতে না পেরে তিনি ধীরে ধীরে খাদ্য আর জলগ্রহণ ছেড়ে দেন। চুপচাপ এক জায়গায় পাথরের মূর্তির মতো বসে মাসের পর মাস ধরে কঠিন তপস্যা করতে থাকেন। রোদ, ঝড়, জল অনাহারে তার দেহ ধীরে ধীরে প্রাকৃতিক উপায়ে পরিণত হয় মমিতে। এখন অবশ্য অনেক চীনা বা বৌদ্ধ সন্ন্যাসীদের এরকম মমি পাওয়া যায়, যা কিনা ওই শোকি শিনবুৎসু উপায় তৈরি। কিন্তু আমরা ছোট থেকে সাংঘাত ইঞ্জিনের আত্মত্যাগের এই আশ্চর্য গল্প শুনে আসছি। যেদিন সাংঘাত ইঞ্জির আত্মা তার দেহ ছেড়ে গেল, সেদিন গোটা গ্রামের লোক আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এক বিশাল আর উজ্জ্বল রামধনুকে চাক্ষুষ করেছিল। তারপর নাকি রাতারাতি গোটা গুয়েন গ্রাম বিষাক্ত বিচ্ছেদের হাত থেকে মুক্তি পায়। সেই জন্যই অনেকে বিশ্বাস করে সাংঘাত ইঞ্জিনের নাকি ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতা ছিল। কিন্তু তার মমিটি একদম অপরিবর্তিতই থেকে যায়। সেই যে তিনি চুপ করলেন, আজও তিনি মুখ খোলেননি। এরপর প্রবল ভূমিকম্পে সবকিছু ওলট পালট হয়ে গেল। সেই মমি চাপা পড়ল মাটির নিচে। তারপর এত বছর পর আবার সেটা উপরে উঠে এসেছে। সেই মমি আজ জীবন্ত। তার চুল, নখ সবও এখনো বেড়ে চলেছে। গুয়েন গ্রামে গেলে তোমরা সেই মমি দেখতে পাবে। আর সেই গুপ্তধন? ফস করে জিজ্ঞেস করে বসলো পুলক। মনেস্ট্রির সাথে সেই বিপুল ঐশ্বর্যও হারিয়ে গেছে কালের গহ্বরে। সাংঘাত ইঞ্জিন ছাড়া আর কেউই সেই গুপ্তধনের খোঁজ জানে না। তবে তার মমির সাথে আবিষ্কৃত হয়েছিল আরেকটি লাল চেলি। সেই চেলি জড়ানো ছিল তিনজিন মমির কোমরে। মমিটি যখন সংরক্ষণ করা হয়, তখন ওই চেলির কাপড়টা পরীক্ষা করেছিলেন একদল ঐতিহাসিক। শোনা যায় তাতে নাকি বিভিন্ন সংকেতে গুপ্তধনের হদিশ লেখা ছিল। তবে সত্যি কি মিথ্যে তা জানি না, সবই শোনা কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, একদিন রাতে সেই মনেস্টারি সংগ্রহশালা থেকে চুরি যায় সেই লাল কাপড়ের টুকরোটা। তারপর আর সেটা খুঁজে পাওয়া যায়নি। তবে শুধু এই গুপ্তধন নয়, সাংঘাত ইঞ্জিন নাকি এই প্রাচীন উপত্যকার আরো অনেক গোপন কথাই জানেন, যেসব কথা আর কেউই জানে না। যদি কোনোদিন তিনি মুখ খোলেন, তাহলে হয়তো সেই গুপ্তধনের সন্ধানও মিলতে পারে, বা আরো অনেক খবরও জানা যেতে পারে। কিন্তু সেটা কবে তা কেউই জানে না। সাংমা লামা চুপ করলেন। ছোটকা একবার আর চোখে আমাদের দিকে তাকালো। মনাস্ট্রির অন্য ঘরগুলো ঘুরে দেখা প্রায় শেষ। তারপর সাংমা লামা আমাদের নিয়ে গেলেন শেষ ঘরটায়। সেখানে দেওয়ালে ঝোলানো আছে একটা তৈলচিত্রে আঁকা সিনারির ছবি। পাহাড়ের পাদদেশে জঙ্গলে জমির মধ্যে একটা প্রাচীন গুহার সামনে একটা ছোট টিলার উপর ধ্যানে বসেছেন ভগবান বুদ্ধ। তিনি আঙুল দেখিয়ে বললেন, এটা টাবর সেই প্রাচীন গুহার একমাত্র চিত্র। এটাকে বলে ধানকা মুরাল, বৌদ্ধ ধর্মের বিখ্যাত পেন্টিংগুলোর মধ্যে অন্যতম। এটা তিব্বতের অন্যতম বিখ্যাত প্রাচীন মনেস্ট্রি, মানে থলিংগম্পার পরে। অনেক পুরনো ছবি, সেই সাংঘাত ইঞ্জির সময়ের আর কি। এই চিত্রকরও আজ আর বেঁচে নেই। তিনি নাকি সাংঘাত ইঞ্জিনকে ওই গুহার সামনে বসে অনেকদিন ধ্যান করতে দেখেছেন। এটাকে একরকম হিমালয়ান অজন্তা কেউ বলতে পারো। বৌদ্ধ ধর্মের অনেক গোপন কথা সেই গুহার দেওয়ালে অজন্তা ইলোরার গুহা চিত্রের মতোই খোদাই করা ছিল। সবাই বলে এটাই সেই গুহা যার পেটের ভেতরে আছে সেই গোপন মনেস্ট্রি, যেখানে নেপালে সেই রাজা সাংঘাত ইঞ্জিনের সাহায্যে লুকিয়ে রেখেছিলেন সেই বিপুল ধনরত্ন।
কিন্তু কেউ সেটা এত বছরেও খুঁজে বার করতে পারেনি। আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম বাইরের দালানে। সাংমা লামা আমাদের এগিয়ে দিতে এসেছিলেন। ছোটকা জিজ্ঞেস করলো, আচ্ছা, সেই লাল চেলিটা কবে চুরি হয়েছে? বেশি দিন আগে না, ওই বছর 3 হবে, কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ অনেক তদন্ত করেছিল, তাতেও কোনো লাভ হয়নি, চোরও ধরা পড়েনি। হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে এলাম বাইরে। মনাস্ট্রির ভেতর থেকে একটা ঘন্টার শব্দ ভেসে এলো। সাংমা লামা জিজ্ঞেস করলেন, এই তোমরা থাকবে কোথায়? জানি না, অনেকটা দেরি হয়ে গেল, একটু পরেই তো সন্ধে নেমে পড়বে। দেখি ড্রাইভার ছেলেটাকে জিজ্ঞাসা করে কাছাকাছি কোনো হোটেল পাওয়া যায় কিনা। কাল সকাল সকাল নাকর দিকটায় যাব। সামনেই তো কল্পগ্রাম, কয়েক মাইল পরেই। রেকিঙ্গো পিওর পাশে আমার এক শিষ্যের দাদার একটা ছোট হোটেল আছে। আমার নাম বললে যত ভিড়ই থাকুক না কেন, সে তোমাদের রাতে থাকার খাওয়ার মতো ঠিক একটা ব্যবস্থা করে দেবে, বুঝলে? বলে ঠিকানাটা ছোটকাকে ভালো করে বুঝিয়ে দিলেন তিনি। আমরা ধন্যবাদ জানানোর পর তিনি হাসি মুখে হাত নাড়তে নাড়তে বিদায় নিলেন। বিকেলের লালচে আলো ততক্ষণে বরফাচ্ছাদিত পাহাড়ের মাথার চূড়া ঢেকে ফেলেছে। সন্ধে নামতে আর খুব বেশি দেরি নেই। চারপাশের বাতাসে বেশ শীত শীত ভাব। আমরা জ্যাকেটের চেন আটকে মাথায় টুপি চাপালাম। সন্ধে নামছে, এবারে ফিরতে হবে। গাড়িতে যখন উঠছি, আশেপাশে তাকিয়ে সেই মুখে গামছা ঢাকা লোক দুটোকে কোথাও দেখতে পেলাম না, কিন্তু পুলকের চোখের ইশারায় তাকিয়ে দেখলাম একটা পাথরের টিলার পেছন থেকে মোটরসাইকেলের পেছনের চাকার কিছুটা অংশ দেখা যাচ্ছে। সন্দেহ নেই এটা ওই লোক দুটোরই বাইক, কিন্তু ওরা গেল কোথায়? আমরা উঠে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো। কল্পগ্রামের দৃশ্য ছবির মতোই সুন্দর। রেকংপিও পাস করার পর গ্রামের সীমান্তে এসে পৌঁছলাম। এই জায়গাটা একটা বাজার এলাকা, ট্যুরিস্টদের বেশ ভিড় জমেছে আশেপাশে। চারিদিকে বেশ কয়েকটা হোটেলও চোখে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোটকা, ওই চুরি যাওয়া লাল চেলিটাই যে সেই বুকমার্কের গায়ে জড়ানো কাপড়ের টুকরোটা, তা তো বুঝতে পারলাম, কিন্তু সাংমা লামা যে বললেন গুপ্তধনের সংকেত নাকি লেখা আছে ওটাতে, কই তোমার সেই বন্ধু তো কেবল জায়গার নামটা জানালো, সংকেতের ব্যাপারে তো কিছু। আসলে প্রাচীন তিব্বতী আর হায়ারোগ্লিফিক্সে লেখা তো, চট করে উদ্ধার করা খুব কঠিন কাজ। সুরেশ তো পুরোটার মানেই উদ্ধার করতে পারেনি, পারলে ফোন করবে বলেছে। বাজারটা পেরিয়ে গেলেই শুরু হচ্ছে ছবির মতো সবুজ সুন্দর কল্পগ্রামের সীমানা। বাজারের কাছাকাছি গাড়িটা আসতেই এবার হঠাৎ ছোটকা একটা কাণ্ড করে বসলো। এই গাড়ি থামাও, গাড়ি থামাও, শিগগির গাড়ি থামাও। স্যার, বাজারের মধ্যে তো এইভাবে হুট করে গাড়ি থামানো। ও, থামানো যাবে না? তাহলে স্লো করো, আরে ওই সামনের মোড়টার মাথায় অপেক্ষা করো, আমি আসছি। এই বলে গাড়ি থামার অপেক্ষা না করে একরকম চলন্ত গাড়ি থেকেই ছোটকা তাড়াতাড়ি হুড়মুড় করে দরজা খুলে নিচে লাফ দিয়ে পড়ল। ভাগ্যিস গাড়িটা একটু স্লো হয়েছিল, নয়তো কি যে বিপদ হতো বলা মুশকিল। জানলা দিয়ে উঁকি মেরে অবশ্য ছোটকাকে আর কাছাকাছি কোথাও দেখতে পেলাম না। সে ততক্ষণে বাজারের ভিড়ের মধ্যে মিশে গেছে। ড্রাইভার ছেলেটার মুখ দেখে বুঝলাম সে বেশ অবাক হয়েছে। সে জিজ্ঞেস করলো, স্যার, ওরকম করে কোথায় ছুটে গেলেন? এই ভিড়ের মধ্যে তো গাড়ি থামাতে পারছি না। আমি আর পুলক মুখ চাওয়াচাই করলাম। ছোটকা যে হুট করে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। পুলক ড্রাইভারকে বলল ছোটকার কথা মতো সামনের মোড়ের মাথায় গাড়িটা দাঁড় করাতে। মোড়ের মাথায় দেখলাম ভিড়টা কম, পাশেই পাহাড়ের উঁচু পাঁচিল শুরু হয়েছে। সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে এবার গাঢ় হতে শুরু করেছে। সেই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটা বড় বড় পাইন গাছের সারি। খুব বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না, মিনিট 10-এর মধ্যেই ছোটকা ফিরে এলো। হাতে দেখলাম কিসের একটা প্যাকেট মতো ধরা রয়েছে। গাড়িতে উঠে ছোটকা বলল, চল এবার হোটেলের দিকে যাই। চলিয়ে ড্রাইভার জি। ওরকম হুট করে গাড়ি থেকে নেমে কোথায় চলে গেছে? এভাবে কেউ চলন্ত গাড়ি থেকে নামে? যদি বিপদ আপদ কিছু হয়ে যেত? আসলে রিস্কটা নিতেই হলো, বুঝলি। জানলা দিয়ে বাইরেটা দেখতে গিয়ে হঠাৎ যেন মনে হলো মহাদেব রায়নাকে দেখতে পেলাম, তাই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তার পিছু নিলাম। দেখলাম উনি একটা বিশেষ দোকানের দিকে যাচ্ছেন।
কিন্তু অবাক করার বিষয় হলো কিছু দূর যাওয়ার পর ভদ্রলোককে আর খুঁজেই পেলাম না। ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলেন। সে কি, মহাদেব বাবু এখানে? তুমি শিওর? 100%। আমি ওকেই দেখেছি, কিন্তু যেহেতু আর খুঁজে পেলাম না তাই মনটা কেমন যেন খটকাচ্ছে। তোমার হাতে ওটা কিসের প্যাকেট ছোটকা? ও এটা, এই এই দেখো। বলে প্যাকেটটা খুলে একটা বই বার করে ছোটকা আমাদের দেখালো। দেখলাম ইনসাইডারের লেখা আরেকটা বই, হিলি রাস্টিক টেলস। এটা তো সেই মহাদেব বাবুর লেখা বইটা না? ইয়েস, মহাদেব বাবুকে একটা ছোট বইয়ের দোকানের দিকে যেতে দেখেছিলাম, তারপরেই আই লস্ট হিম। খোঁজ নিয়ে জানতে পারলাম এই তল্লাটে ওই একটাই বইয়ের দোকান আছে। সেখানে গিয়ে বইয়ের তাকটা ঘাঁটাঘাঁটি করতে করতে এই বইটা পেয়ে গেলাম। অনেক দিন আগে একবার পড়েছিলাম, কিন্তু এখন যে রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছি সেটার শেষে আলো দেখতে হলে বইটা আরেকবার পড়তেই হবে। ও আচ্ছা, তুমি দোকানের লোকটাকে কিছু জিজ্ঞেস করনি? করেছি তো। দোকানে একটা স্থানীয় মেয়ে ছিল। আমি বললাম যে খবর পেয়েছি এই বইয়ের রাইটাররা যেখানে আসবেন, আমি ওর ফ্যান, তাহলে ওর একটা সিগনেচার নিতাম। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলল আজ কেন, গত কয়েক বছর ধরে মহাদেব রায়না এই দোকানে আসেননি। আমি তাও কিছুক্ষণ তর্ক করলাম যে আমি তাকে এখানে আসতে দেখেছি। মেয়েটি তাও নাচড়বান্দা। এরপর একটু পিড়াপিড়ি করায় সে একটা অদ্ভুত কথা বলল। আমি নাকি যাকে ভিড়ের মধ্যে দেখেছি তিনি মহাদেব রায়না নন, মহিতোষ রায়না, মহাদেব রায়নার যমজ ভাই। উনি অবশ্য এখানে আগে দু একবার এসেছেন। তো আমি আর কি করি, চুপচাপ বইটা নিয়ে দোকান থেকে চলে এলাম। হ্যাঁ, বলো কি, যমজ ভাই? মানে আমরা যাকে প্লেনে দেখলাম উনি এই বইয়ের রাইটার, মানে বিখ্যাত রাইটার সেই দ্য ইনসাইডার নন? তাজ্জব ব্যাপার। হ্যাঁ, তাজ্জবই তো বটে। ভদ্রলোক প্রথম থেকেই আমাদেরকে মিথ্যে কথা বলে আসছেন। তখনই আমার একটা খটকা লেগেছিল, বুঝলি। যাই হোক, ব্যাপারটা একবার প্রতাপকে জানাতে হবে। দেখি, আগে হোটেলে তো পৌঁছোই, তারপর বইটা নিয়ে আরেকটু ঘাঁটাঘাঁটি করতে হবে। কয়েকটা খটকা যেন গিয়েও যাচ্ছে না। প্রতাপকে? কে প্রতাপ? প্রতাপ আমার ক্লাসমেট, এখানকার লোকাল থানায় পোস্টেড। ওর কাছে এই মহাদেব মহিতোষের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলেও থাকতে পারে। আমরা আর কিছু বললাম না। কেবল আমার বারবার মনে হচ্ছিল এই মহিতোষ নামের লোকটি যে কিনা নিজের যমজ দাদার পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে মোটেই সুবিধের লোক নয়। সেই কি তবে আমাদের উপর নজর রাখার জন্য পেছনে চড় লাগিয়েছে? কিছুক্ষণ পর একটা দোতলা ছিমছাম হোটেলের সামনে গাড়ি দাঁড় করালো ড্রাইভার। ভেতরে ঢুকে দেখি এক গোলগাল চেহারার নেপালি ভদ্রলোক রিসেপশনে বসে আছেন। আমাদের দেখে হেসে নমস্কার করলেন। বুঝলাম ইনি সেই সাংমা লামার পরিচিত ব্যক্তি। লামার কথা বলতেই চিনতে পারলেন। হোটেলের সব ঘর মোটামুটি ভর্তিই ছিল, কোনার একটা মাত্র ঘর খালি। ভদ্রলোক কান এঁটো করে হেসে হিন্দিতে বললেন, একটাই ঘর খালি আছে সাব, একটা ঘর, একটু কষ্ট করে কাটিয়ে দিন। নেয়াজ সাংমা লামা বলে পাঠিয়েছেন, নইলে এই পিক সিজনে ঘর খালি পাওয়া খুব মুশকিল আছে। বুঝলাম আজ রাতের জন্য একটা ঘরেই আমাদের থাকতে হবে। ঘরটা অবশ্য নেহাত মন্দ নয়, বেশ বড়, তবে খাট একটাই। আর এইভাবে শুলে কোনো মতে 3 জন আটবে। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ছোটকা বইটা নিয়ে পড়তে বসে গেল। তারপর মাঝে একবার উঠে বারান্দায় গিয়ে ইন্সপেক্টর প্রতাপকে একটা ফোন করে এলো। ফিরতেই দেখলাম ছোটকার মুখ গম্ভীর। শুধলাম, কি ব্যাপার, কিছু জানতে পারলে? খুবই সাংঘাতিক ব্যাপার। বইয়ের দোকানের মেয়েটা অবশ্য কিছু ভুল বলেনি। এই লোকটা মহিতোষী, মানে মহাদেববাবুর যমজ ভাই। তবে তার থেকেও শকিং ব্যাপার, যেদিন আমাদের সাথে ওর প্লেনে দেখা হয় তার পরদিন সকালে নাকি বাড়ির দরজা ভেঙে আসল মহাদেববাবুর মৃতদেহ আবিষ্কার হয়েছে। ঘরে আর সে সময় কেউ ছিল না, বুকে ছুরি মেরে খুন করা হয়েছে। সে কি, এ তো সাংঘাতিক কেস। তা তো বটেই। মহাদেববাবুর বাড়ির কাজের লোকের সন্দেহ
তার যমজ ভাই নাকি এই ভদ্রলোককে খুন করে কি একটা দামি জিনিস হাতিয়ে পালিয়ে গেছে। মহিতোষ রায়নাকে নাকি কেবল দেখতেই তার ভাইয়ের মতো, কিন্তু স্বভাবে একদম বিপরীত। কয়েকশো রকমের বদগুণের ঠাসা, রেসের মাঠে জুয়া খেলা, অ্যান্টিক জিনিস পাচার করা, কন্ট্রাক্ট কিলিংয়ে সাহায্য করা, এসব নিয়ে নাকি পুলিশের খাতায় তার নামও ছিল। খুব ধুরন্ধর লোক, টাকা খাইয়ে পুলিশের লোককে হাত করে রেখেছে, নয়তো এইভাবে গা টাকা দিয়ে সে পালাতে পারত না। মহাদেববাবু সেই পরিচারক জানিয়েছে বেশ কিছুদিন ধরেই নাকি মহিতোষ রায়না লুকিয়ে তার দাদার সাথে দেখা করতে আসতেন। কি একটা দামি জিনিস নিয়ে নাকি দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটিও হয়েছিল, আর তারপরেই এই খুন। প্রতাপ জানতে পেরেছে কারণ কলকাতা পুলিশের গোয়েন্দারা ফ্লাইট লিস্ট চেক করতে গিয়ে এই ইম্পোস্টারের নামটা খুঁজে পেয়েছে। তারপরেই ওরা প্রতাপকে ইনফর্ম করে। আমার ধারণা সেদিন মহাদেববাবুকে খুন করে ওই বুকমার্কটা হাতিয়ে মহিতোষ রায়নাই ফ্লাইট ধরে পালাচ্ছিলেন, আর সেই জন্যই আমরা এয়ারপোর্টে নেমে তাকে আর খুঁজে পাইনি। 1 মিনিট ছোটকা, যদি মহিতোষবাবু নিজের দাদাকে খুন করে বুকমার্কটা হাতিয়ে নিয়ে থাকে, তাহলে শুধু শুধু এটা তোমাকে দিতে গেলেন কেন? যে এত গ্রিডি, সে কি এই মস্ত ভুলটা করবে? তোর কথায় পয়েন্ট আছে রে পুলু। মনে হচ্ছে উনি জেনে শুনেই এটা আমাদের হাতে তুলে দিয়েছেন। এখন কেন দিলেন সেটাই তো প্রশ্ন। এরপর অবশ্য ছোটকা একদম চুপ করে গেল, আর কোনো কথাই বলল না। সারাদিনের পরিশ্রমে বড্ড টায়ার্ড লাগছিল। রাতে রুটি আর গরম গরম মুরগির মাংস দিয়ে ডিনার করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। হিসেব মতো কালই আমরা ওই 500 বছরের পুরনো সাংহা তেনজিনের মমি দেখতে যাব ঘুয়েন গ্রামে। আমাদের এই অ্যাডভেঞ্চার যে এমন একটা অদ্ভুত দিকে মোড় নেবে সেটা আগে বুঝতে পারিনি। পরদিন সকালে গাড়ি চড়ে ইন্দো তিব্বত হাইওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় ছোটকা হঠাৎ বলল, কাল রাতে বইটা পড়ে অনেক তথ্য জানতে পারলাম। মহাদেববাবু যখন এই হিমাচলের গ্রামগুলোর ওপর রিসার্চ করছিলেন, তখন এক স্থানীয় আদিবাসীর কাছ থেকে তিনি ওই বুকমার্কটা খুঁজে পান। সে নাকি কোনো এক অ্যাক্সিডেন্ট স্পট থেকে এটা খুঁজে পেয়েছিল। মহাদেববাবু সেটা অনেক দামে কিনে নেন। সাংমা লামা বললেন বছর 3 আগে সেটা নাকি চুরি গেছিল। হিসাব করে দেখলাম মহাদেববাবু যবে বইটা পাবলিশ করেছেন তার আশপাশেই চুরির ঘটনাটা ঘটেছিল। মনে হয় চুরি করে পালাবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বুকমার্কটা হারিয়ে ফেলেছিল ওরা। পরে সেই স্থানীয় লোকটি ওটা খুঁজে পেয়েছিল। যাই হোক, খবরটা যে মিথ্যে নয় সেটা প্রতাপও কনফার্ম করেছে। আচ্ছা ছোটকা, তোমার সেই বন্ধু কি সংকেতের বা কি অর্থ উদ্ধার করতে পেরেছে? পেরেছে। কথা হয়েছে সুরেশের সাথে, কিন্তু সেটা খোদ সাংহা তেনজিনের মমির সামনে না পৌঁছলে পরখ করার কোনো উপায় নেই। এখন সেসব ছাড়, এই দেখ, আমরা এখন খোয়াব ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নিচেই স্পিতি আর সাটলেজ নদীর সংযোগস্থল। তারপর ড্রাইভারের দিকে তাকিয়ে হিন্দিতে প্রশ্ন করলো, দাজু, গ্রামে পৌঁছতে আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, সামদো আসলেই ডান দিকে ঘুরে যেতে হবে। সেখান থেকে ওই 3 কিলোমিটার মতো। স্পিতি নদীর বাম পার বরাবর শুরু হয়েছে প্রাচীন টাবো গ্রামের সীমারেখা। আমরা মুগ্ধ হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে গ্রামের সৌন্দর্য দেখছিলাম। ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটল। আমাদের ড্রাইভার প্রচণ্ড ব্রেক কষে হঠাৎ এমনভাবে গাড়িটা দাঁড় করালো যে আমরা রীতিমতো হুমড়ি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে সামলে নিলাম। ছোটকা বিরক্ত মুখে প্রশ্ন করতেই যাচ্ছিল যে কি ব্যাপার, ঠিক তখনই দেখলাম একদল লোক মুখে গামছা বেঁধে আমাদের গাড়িটাতে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের হাতে ধরা রিভলভার সোজা তাক করা রয়েছে আমাদের দিকে। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু ছোটকার মুখ দেখলাম একদম নির্বিকার। মুখের সব পেশি কঠিন হয়ে উঠেছে। লোকগুলো এগিয়ে এসে গাড়ির দরজা খুলে বন্দুক দেখিয়ে হিন্দিতে গর্জে উঠে বলল, নেমে পড়ুন শ্রীমান পলাশ হালদার, আমাদের সাথে চলুন, স্যার দেখা করতে চান। চুপচাপ চলুন, কোনো রকম চালাকির চেষ্টা করলে কিন্তু সোজা গুলি চালাবো। স্যার মানে মহিতোষ রায়না? হ্যাঁ, শিগগির চলুন, হাতে বেশি সময় নেই। অগত্যা আমরা চুপচাপ গাড়ি থেকে নেমে দুহাত মাথার উপর তুলে দাঁড়ালাম।
দেখলাম দলের মধ্যে সেই লোক দুটোও আছে যারা আমাদের নিরন্তর ফলো করে আসছে। বুঝলাম শক্ত ফাঁদে পড়েছি। আশেপাশে তেমন একটা লোক চলাচল নেই, কাজেই কেউ আমাদের বাধা দিতে এলো না। কিছু দূর আসার পর খেয়াল করলাম একটা বড় আপেল গাছের নিচে পার্ক করা আছে কালো কাঁচে ঢাকা একটা মারুতি। লোকগুলোর কথা মতো আমরা সেটাই উঠে বসতেই গাড়ি আবার চলতে শুরু করলো। কোথায় যে চলেছি সেটা বোঝার উপায় নেই, কারণ লোকগুলো আমাদের চোখে কাপড় বেঁধে দিয়েছে। তার মানে সেই পাগলা জ্যোতিষীর কথা মিলে গেল। আমরা কি এবার সত্যি সত্যি বিপদে পড়লাম? বেশ কিছুক্ষণ পর গাড়িটা এসে থামলো। আমরা সবাই নামতেই চোখের বাঁধন খুলে দিল লোকগুলো। দেখলাম একটা বড় হল ঘরের মধ্যে এসে পড়েছি। বেশ পুরনো বাড়ি, এদিক ওদিক ইট পলেস্তারা বেরিয়ে পড়েছে। বন্দুকের খোঁচা পিঠে এসে লাগতেই আমরা চুপচাপ হাঁটতে শুরু করলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই সামনে একটা ঘর পড়ল, ভেতরে আলো জ্বলছে। আমরা তিনজন সেটার ভেতরে ঢুকলাম। সেই লোক দুটো কেবল আমাদের সঙ্গে এলো, বাকিরা বন্দুক নিয়ে বাইরে পাহারায় রইল। ভেতরে ঢুকতেই একটা চেনা গলা পেলাম। এ কি, এ তো মহিতোষ রায়না। আবার যে তাকে এই অবস্থায় দেখতে হবে তা ভাবিনি। প্রথম দিনের সেই হাস্যোজ্জ্বল মুখে এখন লেগে রয়েছে একটা কুটিল হাসি। চোখে ঝিলিক দিয়ে যাচ্ছে ঠান্ডা শয়তানি চাহনি। আরে আসুন আসুন পলাশ বাবু, আসতে কোনো অসুবিধা হয়নি আশা করি। খোকা বাবুরা ঠিক আছো? না, তা কেন হবে? আপনার লোকেরা তো খুব খাতির করেই চোখ বেঁধে নিয়ে এলো। তবে মহিতোষ বাবু, আপনি মিথ্যে কথাটা না বলতেই পারতেন। মার্ডার চার্জে এখন আপনার নাম তো পুলিশের খাতায় টপ লিস্টে। মহিতোষ রায়না বাঘের মতো শরীরটা দুলিয়ে সশব্দে হেসে উঠে বললেন, আমি জানতাম আপনি ঠিক ধরে ফেলবেন। আপনার বুদ্ধির কথা আমি অনেক শুনেছি তো। জানতাম। সেদিন যখন প্লেনে আপনার পাশে সিট পড়লো তখন চিনতে পেরেছিলাম আমি। তাই একটা অন্য প্ল্যান সাজালাম। দাদার পরিচয় দিয়ে আলাপ জমিয়ে বইটা আপনাকে পাচার করে দিলাম। যদিও আপনারা আমার চোখে ছিলেন। রেসে হেরে আমার অনেক টাকার লোকসান হয়েছে। দাদাকে অনেক বুঝিয়েছিলাম, বুঝলেন, যে সাঙ্গাত ইঞ্জিনে লুকোনো সেই গুপ্তধনের ঠিকানা লেখা বুকমার্কটা আমার হাতে তুলে দিতে, কিন্তু দাদা রাজি হয়নি। অগত্যা সেটা আমাকে হাতিয়ে নিতেই হলো। দাদা নিজের দোষেই মরেছে। কিন্তু এখন আপনিও যদি সেই গুপ্তধন উদ্ধার করতে আমাকে সাহায্য না করেন তাহলে আপনিও কিন্তু মরবেন, মনে থাকে যেন। আপনি তার মানে ইচ্ছা করে বইটা আমাকে দিয়েছিলেন? ঠিক জানতেন যে ওই বুকমার্কের রহস্য আমি ভেদ করে ফেলবই। এই তো মাথা খুলেছে দেখছি। আপনার সাহায্য ছাড়া এই গুপ্তধনের সংকেত আমি কিছুতেই উদ্ধার করে উঠতে পারতাম না, সত্যি বলছি। গুপ্তধন? কিসের গুপ্তধন? ওরকম কোনো জিনিস আমি খুঁজে পাইনি। একদম ন্যাকামো করবেন না, একদম না মিস্টার পলাশ হালদার, একদম না। আমি জানি আপনি সংকেতের সবটা মানে উদ্ধার করতে পেরেছেন। আমার লোকেরা সব সময় আপনার উপর নজর রেখেছে। আপনি কখন কার সাথে যাচ্ছেন, কাদের সাথে কথা বলছেন, কি করছেন, সব খবর আমি জানি। আজ এখানে আসার পথে গাড়িতে আপনি বলেছেন যে সংকেতের গোটা মানেটা আপনি উদ্ধার করে ফেলেছেন। আপনাদের ওই ড্রাইভার, সেও তো আমারই লোক। সেই সব খবর আমাকে দিয়েছে। তাই মিথ্যা বলে লাভ নেই পলাশ বাবু, একদম লাভ নেই। আপনি কি ভাবছেন আমাকে জোর করে ধরে আনলেই আমি সেই গুপ্তধনের ঠিকানা বলে দেব? দেবেন না মানে? দিতে আপনাকে হবেই। আপনি আমাকে চেনেন না, না হলে এই কথা বলতেন না। যাই হোক, আমরা কজন আপনার সঙ্গে যাব। শুধু আপনার ওই ভাইপোটি আমার লোকেদের সাথে থাকবে। যদি কোনো রকম চালাকি করেন না তাহলে সবার আগে ও মরবে, ও। পুলকের দিকে আঙুল দেখিয়ে গর্জে উঠলেন মহিতোষ রায়না। পুলকের মুখ মুহূর্তে কালো হয়ে গেল। মহাদেব রায়নার এই ভাই যে অতীব ধূর্ত আর শয়তান, এতক্ষণে সেটা আমরা বুঝে গেছি। মহিতোষ রায়নার নির্দেশে দুজন বন্দুকধারী লোক এসে পুলককে চ্যাংদোলা করে টানতে টানতে পাশের ঘরে নিয়ে আটকে দিল। আমার অবস্থা তখন অত্যন্ত সঙ্গীন। ভয়ে হাত পা যেন পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে। ছোটকার মুখটা দেখে মনে হলো এবার সেও যেন একটু ভয় পেয়েছে। তবু কড়া গলায় বলল, মিস্টার রায়না, আমার ভাইপোর যদি কোনো ক্ষতি হয়
তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আরে সেসব ছাড়াছাড়ি তো পরে দেখা যাবে মিস্টার হালদার। আগে আমার কথা মতো কাজটা করুন, গুপ্তধন এনে আমার হাতে তুলে দিন, তারপর আমি ওকে ছেড়ে দেব। ক্ষতি যাতে না হয় তার জন্যই তো আপনাকে সহযোগিতা করতে বলছি, তাই নয় কি? আমাকে কি করতে হবে? গুপ্তধন খুঁজে দিলেই তো মুক্তি। এই তো পথে এসেছেন। ইয়াস, অফকোর্স মুক্তি। আপনাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। আমাকে সাহায্য করলে বরং আপনাদেরই লাভ, ভাগ পাবেন। ভেবে দেখুন, যে আমার উপকার করে তার কিন্তু আমি ক্ষতি করি না। কিন্তু কথা না শুনলে? ঠিক আছে, আমরা তৈরি। বাহ, আপাতত আপনারা খেয়ে দে এখানেই বিশ্রাম করুন। ভুল করেও কোনো চালাকি করতে যাবেন না। বাইরেই কিন্তু সবাই অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। আমি বললেই গুলি করে আপনাদের ঝাঁঝরা করে দেবে একদম। ঠিক সন্ধ্যের সময় আমরা বেরোবো। কাল থেকে সংগ্রহশালায় মেইনটেনেন্স শুরু হচ্ছে, কাজেই আজ কোনো লোক থাকবে না। সেটা গতকাল থেকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু গেটে আমার লোক থাকবে। সাংহাত ইঞ্জিনের মমির কাছে পৌঁছতে কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলাম মহিতোষ রায়না বেশ ঘুঘু লোক। এর মধ্যেই যেখানে যেখানে টাকা খাওয়ানোর দরকার খাইয়ে তাদের হাত করে রাস্তা পরিষ্কার করে রেখেছে। অগত্যা আমাকে আর ছোটকাকে একটা ঘরে বন্দি করা হলো। কিছুক্ষণ পর একটা লোক এসে খাবার দিয়ে গেল, ভাত, মাছ আর চাটনি। খুব খিদে পেয়েছিল বলে গোগ্রাসে তাই খেয়ে নিলাম। খেতে খেতে ছোটকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সেই গুপ্তধন পেলে সত্যিই কি তুমি মহিতোষ রায়নার হাতে তুলে দেবে? আর উপায় কি? মহিতোষ রায়না খুব সাংঘাতিক লোক, খুন করতে তার হাত কাঁপে না। শুধু আমার হলে না হয় কথা ছিল, কিন্তু শিবু, তোমাকে আর পুলুকে আমি কিছুতেই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। গুপ্তধন আদৌ পাওয়া যাবে কিনা তাও আমি জানি না। সাংহাত ইঞ্জিন একটা মন্ত্র জানতেন। সেই চেলির কাপড়ে যে সংকেতটা লেখা আছে সেটা দিয়ে কেবল তার ঘুম ভাঙানো যাবে, কিন্তু তিনি কথা বলবেন কিনা সেটা আমি শিওর নই। তাই গুপ্তধন উদ্ধারের ব্যাপারটাও হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে। দেখা যাক, সেই স্থানে না পৌঁছলে এখন কিছুই বলা যাচ্ছে না। এরপর ছোটকা আর কোনো কথা বলল না, কেবল এক মনে খাবার খেতে লাগলো। বেরোনোর কথা ছিল সন্ধেতে, কিন্তু মহিতোষবাবু যখন আমাদের গাড়িতে চাপিয়ে ঘুয়েন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন তখন বেশ রাত হয়েছে। দেরি করার কারণ, বিকেল থেকেই হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, যেই বৃষ্টির থামার নামই নেই। বৃষ্টি একটু কমতে আমরা বেরোলাম সেই মারুতি গাড়ি চড়ে, সাথে মহিতোষ রায়না আর তার বন্দুকধারী সাঙ্গপাঙ্গরা। পুলককে অবশ্য আটকে রাখা হয়েছে সেই ঘরটায়। আমাদের অভিযানের এই শেষ পর্বে আর তার আশা হলো না। মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু ছোটকার মধ্যে কোনো বিকার নেই। সে চেষ্টা করছে যতটা সম্ভব স্বাভাবিক থাকা যায়। মাঝে একবার মহিতোষবাবু এসে সেই বুকমার্কটা ছোটকার কাছ থেকে কেড়ে নিয়ে গেছেন, যাতে সে কোনো চালাকি করতে না পারে। ঘুয়েন গ্রামের মনাস্ট্রিতে যেখানে রাখা রয়েছে সেই 500 বছরের পুরনো মমি, সেখানে পৌঁছতে বেশ সময় লেগে গেল। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি নামতে পারে। চারিদিকে জমাট অন্ধকার। মনাস্ট্রির কাছে আলো আছে ঠিকই, কিন্তু আশেপাশে আজ খুব একটা ট্যুরিস্টের ভিড় নেই। তার কারণ, সংগ্রহশালায় মেইনটেনেন্সের কাজ চলছে। মহিতোষবাবু বলেছেন আজ নাকি সব সিসিটিভিও খুলে নেওয়া হয়েছে, কাজেই কাজ হাসিল করার এটাই মোক্ষম সময়। দুজন বন্দুকধারী গার্ড পাহারায় ছিল। আমাদের দেখে তারা সরে দাঁড়ালো। বুঝলাম এদের মহিতোষবাবু আগে থেকেই টাকা খাইয়ে হাত করে রেখেছে। তার পেছন পেছন আমরাও ঢুকে পড়লাম মনেস্ট্রির সংগ্রহশালায়। ভেতরে আলো জ্বলছে, চারিদিকে সাজানো রয়েছে বিভিন্ন সব পুরনো অস্ত্রশস্ত্র, মূর্তি, আরও কত কি। সেসব ভালো করে দেখার সুযোগ পেলাম না। মহিতোষবাবুর পেছন পেছন আমরা এসে দাঁড়ালাম একটা বেশ বড় কাঁচের বাক্সের সামনে। বাক্সের ভেতর সংরক্ষণ করা রয়েছে সেই 500 বছরের পুরনো সাংহাত ইঞ্জিনের মমি। আগাগোড়া সাদা কাপড়ে মোড়া এই বৌদ্ধ ভিক্ষুর শরীর শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। চামড়া কালো, চোখ বোজা, মুখ অল্প খোলা, তার ফাঁক দিয়ে সাদা দাঁত দেখা যাচ্ছে। ধ্যানস্থ অবস্থায় বছরের পর বছর এভাবেই বসে আছেন সাংহাত ইঞ্জিন। এই সেই জীবন্ত মমি,
যার চুল আর নখ নাকি আজও কোনো এক অলৌকিক পদ্ধতিতে বেড়ে চলেছে। আমি আর ছোটকা হাঁ করে সেই মমির দিকে তাকিয়ে রইলাম। বেশিক্ষণ অবশ্য সেটা ভালো করে দেখার সুযোগ হলো না, কারণ মহিতোষ রায়না বারবার তাড়া দিতে লাগলেন ছোটকাকে। হাতে সময় নাকি বেশি নেই, বেশি লোক জেনে যাওয়ার আগেই তাড়াতাড়ি কাজ সেরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ছোটকা ঘুরে ঘুরে ভালো করে কাঁচের বাক্সটার চারিদিকে দেখে নিল, তারপর যেটা খুঁজছিল মনে হয় পেয়ে গেল। দুটো নীল পদ্মের স্তম্ভ দাঁড় করানো আছে বাক্সটার দুদিকে। ছোটকা মনে মনে একবার সংকেতের অর্থটা বিড়বিড় করে আউড়ে নিয়ে নীল পদ্মের স্তম্ভটার একটা বিশেষ জায়গায় 3 বার চাপ দিতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সরসর করে কাঁচের ঢাকনাটা উঠে গেল উপরের দিকে। সাংহা তেনজিনের মমি আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। মহিতোষবাবু খুশি হয়ে ছোটকার পিঠ চাপড়ে বললেন, ব্রাভো পলাশবাবু, ব্রাভো! এবার কি? আপনাদের লোককে বলুন মনাস্টারির মাথায় যে স্কাইলাইটের জায়গাটা আছে সেটা খুলে দিতে। সংকেতে যা লেখা আছে সেই মতো এবার আমাদের রামধনু ওঠার অপেক্ষা করতে হবে। কথা মতোই কাজ হলো। স্কাইলাইটের কাঁচের আবরণ সরিয়ে দিতেই ভেতরে এসে পড়ল চাঁদের আলো। কিন্তু আকাশে মেঘ থাকার জন্য সেই জ্যোৎস্নাও যেন আজ কেমন ম্রিয়মান হয়ে গেছে। এবার আমাদের অপেক্ষার শুরু, আকাশে রামধনু ওঠার অপেক্ষা। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। রাত 9টা বাজতেই মহিতোষ রায়নার যেসব লোকেরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজন ছুটে এসে খবর দিল তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে। আমরাও ছুটলাম বাইরে। আকাশের দিকে তাকিয়ে তাজ্জব হয়ে গেলাম, কি অদ্ভুত সুন্দর একটা রামধনু উঠেছে। বৃষ্টির পর এমন রামধনু উঠতে আমি এর আগেও কলকাতার আকাশে দেখেছি, কিন্তু এত বড় সুন্দর আর উজ্জ্বল রামধনু কলকাতার আকাশে দেখা যায় না। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়া 7 রঙা সেই অদ্ভুত সুন্দর রামধনুটার দিকে। ছোটকা আমার কনুই ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, শিবু, তাড়াতাড়ি ভেতরে চলো, এই রামধনু কিন্তু বেশিক্ষণ থাকবে না। আমরা আবার ছুটে এসে ঘরের মাঝখানে দাঁড়ালাম। 7টা রঙের নৈসর্গিক ছটা স্কাইলাইট ভেদ করে সোজা এসে পড়েছে মনেস্ট্রির ভেতরে সংগ্রহশালার দেওয়ালে। ছোটকা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে জিজ্ঞেস করলো, সেই জ্যোতিষীর বলা ছড়াটা মনে আছে শিবু? ছড়াটা কি যেন? হ্যাঁ, মনে পড়েছে। খুলবে তালা রুংটি ছিনে, মিলবে ধন 4 দিনে। রাইট। রং চিনতে পারলে তবেই সেই গুপ্তদ্বারের তালা খুলবে। কিন্তু কোন রং? 4 3, মানে 7 রঙা রামধনুর কথাই মিন করা হয়েছে বলে আমার ধারণা। মনে করে দেখো, সাংমা লামা কিন্তু বলেছিলেন যেদিন সাংহা তেনজিনের আত্মা তার জাগতিক দেহ ছেড়ে গিয়েছিল সেই দিন আকাশে ঠিক এরকমই একটা বিশাল রামধনু উঠেছিল। আর তারপরেই গোটা গ্রাম রাতারাতি বিষাক্ত কাঁকড়া বিছেদের হাত থেকে মুক্তি পেয়ে গেল। সংকেতের লেখা মিলিয়ে দেখলে 7টা রঙের মধ্যে মাত্র 2টো রং নিয়ে আমাদের কাজ করতে হবে। কোন 2টো রং ছোটকা? 4 আর 3, মানে হলুদ আর সবুজ। ঠিক। ছোটকা এবার প্যান্টের লুকোনো পকেট থেকে বার করে আনলো সেই স্ফটিকের গোলকটা, যেটা সেদিন তাকে ওই পাগলা জ্যোতিষী দিয়েছিল। স্কাইলাইটের ফাঁক দিয়ে আসা রামধনুর আলোর ছটার সামনে সেই গোলক ধরে তাদের মধ্যে থেকে কেবল হলুদ আর সবুজ এই রং দুটো আলাদা করে তাদের যুগ্ম প্রতিফলন ফেলার চেষ্টা করল সোজা সাংহা তেনজিনের মমির শুষ্ক ঠোঁটের উপর। মহিতোষ রায়না তখন হাঁ করে ছোটকার কার্যকলাপ দেখছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। সরসর করে একটা বিকট শব্দে সাংহা তেনজিনের বেদির একটা অংশ হঠাৎ একপাশে সরে গেল। আমরা অবাক হয়ে দেখলাম সেখানে বেরিয়ে পড়েছে একটা অনন্ত গহ্বরের মুখ। সেই গহ্বরের মধ্যে টর্চ ফেলে দেখা গেল নিচে ঘুরঘুরটি অন্ধকার, আর প্রাচীন সিঁড়ির ধাপ একটার পর একটা নেমে গেছে নিচে। সমস্ত জায়গাটা একটা অদ্ভুত গন্ধে ভরে গেছে। গহ্বরের মধ্যেটা নোংরা ঝুল আর মাকড়সা জালে পরিপূর্ণ হয়ে রয়েছে। ছোটকা মহিতোষ রায়নার দিকে তাকিয়ে বলল, আমার ধারণা এটাই সেই একমাত্র সুড়ঙ্গ পথ যেটা ধরে সেই প্রাচীন গুপ্তধনের গুহার পেটের ভেতরে পৌঁছানো যাবে। সাংমা লামা যে ঠিকানা দিয়েছেন আর সংকেতে যে অর্থ লেখা আছে সেটা মিলিয়ে দেখলে আন্দাজ করা যায় ভূমিকম্প হওয়ার আগে এই স্থানেই ছিল গুহায় প্রবেশ করার গোপন সুড়ঙ্গ পথ। এটার কথাই সেই সংকেতে লিখে গেছিলেন সাংহা তেনজিন।
পরে সেই গোপন প্রবেশপথটা ভূমিকম্পে চাপা পড়ে যায় মাটির নিচে। অথচ কি আশ্চর্য ব্যাপার দেখো, অজান্তে এই গোপন প্রবেশপথের উপরেই তার সংগ্রহশালাটা তৈরি করা হয়েছে। ওয়েল ডান মিস্টার হালদার, ওয়েল ডান। এখন শুধু গুপ্তধন হাতিয়ে দেওয়ার অপেক্ষায়। তবে গুপ্তধন পাবেন কিনা বলতে পারবো না, চেষ্টা করে দেখুন। মহিতোষ রায়না নিজে নামলেন না বা আমাদেরও নামতে দিলেন না। পরিবর্তে তার লোকেদের আদেশ করলেন সুড়ঙ্গ পথে নিচে নেমে দেখে আসতে। কথা মতো জনাচারেক লোক হাতে টর্চ, বন্দুক আর লাঠি নিয়ে ধীরে ধীরে নেমে যেতে লাগলো সুড়ঙ্গ পথ ধরে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম উপরে। আমার বুকটা ঢিপ ঢিপ করছে। সত্যিই কি ওই সুড়ঙ্গ শেষে গচ্ছিত রাখা আছে 500 বছর আগের সেই নেপালের রাজার বিপুল ধনসম্পত্তি? উত্তর অবশ্য আর পাওয়া গেল না, কারণ এরপর এমন এক রোমহর্ষক ঘটনা ঘটে গেল যে আমাদের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে এলো লোকগুলোর বিকট চিৎকার, সঙ্গে একটা বিশাল হুটোপুটির শব্দ। ব্যাপারটা যে কি হচ্ছে দেখার জন্য মহিতোষ রায়না ঝুঁকে পড়লেন গর্তের মুখে, আর তখনই তার চোখের মধ্যে কি যেন একটা বেরিয়ে এসে হুল ফুটিয়ে দিল। প্রচন্ড যন্ত্রণায় মহিতোষ রায়না চিৎকার করে ছিটকে পড়লেন দূরে। তারপর মাটিতে পড়ে ছটফট করে হাত পা ছুটতে লাগলেন। দেখতে দেখতে সেই গর্ত থেকে পিল পিল করে উপরে উঠে আসতে লাগলো শয়ে শয়ে কালো কাঁকড়া বিছের দল। তাদের ভয়ঙ্কর বিষ মাখানো হুল দেখে আমার প্রাণ পাখি যেন প্রায় উড়েই গেল। লক্ষ্য করলাম ছটফট করতে করতে ধীরে ধীরে স্থির হয়ে এলেন মহিতোষ রায়না। তার সমস্ত শরীরটার উপর কাঁকড়া বিছের দল কিলবিল করতে করতে বিষাক্ত হুল ফুটিয়ে মুহূর্তে শরীরটা মারণ বিষে নীল রঙে রাঙিয়ে দিল। বুঝলাম যারা নিচে নেমেছিল এই বিষাক্ত কাঁকড়া বিছেদের আক্রমণে তাদের সবার মৃত্যু ঘটেছে। আরও শয়ে শয়ে কাঁকড়া বিছের দল উঠে আসছে উপরে, যেন পাতাল থেকে উঠে আসা সাক্ষাৎ মৃত্যুদূত। তারা দলে দলে ছড়িয়ে পড়ছে চারিদিকে। বাইরে থেকে ভেসে আসছে পাহারায় থাকা মহিতোষ রায়নার লোকেদের সমবেত ভয়ার্ত চিৎকার। ছোটকা আমার হাত টেনে বলল, শিবু, শিগগির পালিয়ে চলো। আর এক মুহূর্ত এখানে থাকলে ওই তীব্র বিষে আমরাও মারা পড়বো। ফাস্ট ফাস্ট। ছোটকার পেছন পেছন দৌড়ে যখন মনাস্ট্রির বাইরে বেরিয়ে আসছি, তখন আমার চোখ পড়ল সাংহাত ইঞ্জিনের মুখের দিকে। কি আশ্চর্য, সেই 500 বছরের প্রাচীন বৌদ্ধ ভিক্ষুর মমির যে ঠোঁট নড়ছে। বিড়বিড় করে অর্ধ উন্মিলিত চোখে তিনি একটানা আউড়ে চলেছেন একটা মন্ত্র। কি অভূতপূর্ব দৃশ্য! এত বছর পর অবশেষে ঠোঁট খুলেছেন তিনি। আমার শরীর শিরশির করছিল, কিন্তু ওটা কিসের মন্ত্র তিনি বিড়বিড় করে চলেছে? মাটির নিচে কয়েকশো বছর ধরে ঘুমিয়ে থাকা ওই বিষাক্ত কাঁকড়া বিছেগুলোকে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তোলার মন্ত্র? কে জানে। পথ চিনে চিনে অনেক কষ্টে যতক্ষণে মহিতোষ রায়না সেই ডেরায় পৌঁছলাম, ততক্ষণে সমস্ত আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। বাড়িটার ভেতর পা দিতেই দেখলাম সেখানেও যেন মৃত্যু মিছিল ছড়িয়ে পড়েছে। এদিক ওদিক চোখ উল্টে পড়ে রয়েছে মহিতোষ রায়নার বন্দুকধারী লোকগুলোর মৃতদেহ। তাদের সকলের দেহ তীব্র বিষের দাপটে নীল হয়ে গেছে। দেখলে বুঝতে অসুবিধা হয় না সেই বিষাক্ত কাঁকড়া বিছেদের আক্রমণে তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়েছে। আশ্চর্য ব্যাপার, আকাশ থেকে সেই স্বর্গীয় রামধনু অদৃশ্য হয়ে যাওয়ার পরেই যেন কোনো এক অলৌকিক উপায়ে গায়েব হয়ে গেছে সেই বিষাক্ত কাঁকড়া বিছের দলটাও। ছোটকার আমি ছুটে গেলাম উপরে। যে ঘরে পুলক বন্দি ছিল সেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখি পুলক এক কোণায় বসে ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমাদের দেখে এসে ছুটে এসে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। ছোটকা হেসে বলল, তুই ঠিক আছিস? আর কোনো ভয় নেই পুলু, আমরা এখন মুক্ত। কিন্তু সেই বিষাক্ত কাঁকড়া বীজের দল কি ভয়ানক! আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেছি। সেই বীজের দল ঝাঁপিয়ে পড়েছিল পাহাড়ে থাকা লোকগুলোর ওপর। কয়েক মিনিট ধরে কেবল মৃত্যু যন্ত্রণার তীব্র চিৎকারের চারিদিক ভরে উঠেছিল, কিন্তু আমার ঘরে কোনো বিছে ঢোকেনি। আমি তো ভয় জড়সড় হয়ে বসেছিলাম এক কোণায়। ভেবে নিয়েছিলাম আজ হয়তো এইভাবেই আমার মৃত্যু ঘটবে। সেগুলো আর এখানে নেই, সব কোথায় যেন গায়েব হয়ে গেছে। ছোটকা ইন্সপেক্টর প্রতাপ সিংকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলল। পুলক বলল, ছোটকা, সেই সাংঘাত তেনজিনের মমি যে আমার নিজের চোখে দেখার আর
সুযোগ হলো না গো। সেটা কোনো ব্যাপারই নয়। প্রতাপ আসলে তোকে সঙ্গে নিয়েই আমরা আবার সেখানে যাব। আর গুপ্তধন? আমরা তো মমিটাই দেখতে এসেছিলাম, তাই না শিবু? গুপ্তধন উদ্ধার করতে তো আসেনি। সেটা যখন দেখা হয়েই গেছে, তখন সেই প্রাচীন গুপ্তধনের রহস্যটা না হয় রহস্যই থেকে যাক। খারাপ লোকেদের হাত থেকে সাংহা তেনজিন এতদিন যেমন গুপ্তধন পাহারা দিয়ে এসেছেন, ভবিষ্যতেও না হয় একইভাবে তিনি সেগুলি আগলে রাখবেন। ক্ষতি কি? হেসে উত্তর দিল ছোটকা। বাইরে তখন বজ্রপাতের প্রবল গর্জন সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শুনছিলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে পলাশ হালদার সিরিজের গল্প সাংহা তেনজিনের গুপ্তধন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।